রেকর্ড রেকর্ড হচ্ছে না? দেখতে পাচ্ছ? স্যার রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। যাই হোক, তা আমি শুরু করি। অ্যাকচুয়ালি আমরা স্বাভাবিকভাবে মনে করি কি যে লাভ আমাদের কাছে খুবই অ্যাট্রাকটিভ একটা বিষয়, আকর্ষণীয় বিষয়। লাভ শব্দটা শুনলে একটা আকর্ষণ চলে আসে। এটা আমরা স্বাভাবিকভাবে জানি। এবং লাভ শব্দটাকে আমরা এটার বিভিন্ন ধরনের টাইপস যদিও থাকে, আমরা লাভটাকে কিন্তু একটা রোমান্টিসিজম এর মধ্যেই এখন দেখি। এবং আমি দেখি যে লাভ তো অ্যাকচুয়ালি মানুষ প্যারেন্টস এর সাথেও লাভ রিলেশন থাকে, হ্যাঁ? চিলড্রেন এর সাথে লাভ রিলেশন থাকে, হ্যাঁ? তারপরে তোমার কাপল এর মধ্যে লাভ রিলেশন থাকে, আবার গড এর সাথে লাভ রিলেশন থাকে, হ্যাঁ? যেমন ঈশ্বরকে ভালোবাসতে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? তো এম এবং এটাকে বলে যারা ঈশ্বরকে ভালোবাসে তারা ঈশ্বর তাদেরকে ভালোবাসেন। ঠিক আছে? এইভাবে কথা বলা আছে এবং তোমরা মাওলানা রুমির যখন লাভ তত্ত্ব দেখবে সেখানে দেখবে ঈশ্বরের প্রতি ভালোবাসা একটা বড় একটা কিছু মানে একটা উচ্চ মার্গের ভালোবাসা হিসেবে দেখানো হয়েছে। তো কিন্তু যখনই আসবে রোমান্টিক লাভ মানে লাভ কাপলিং লাভ যেটা কাপল লাভ উইথ কাপল এবং এটাকে বলে লাভ বিটুইন সেক্সেস বা নারী এবং পুরুষের মধ্যে যে ভালোবাসা সেই সেটাকে কিন্তু আমরা একটা আকর্ষণ হিসেবে দেখি এবং এটা এই আকর্ষণীয় জায়গাটা যে আম এটাকে বলে এখন আমাদেরকে কোথায় নিয়ে গেছে, কোন কালচারে নিয়ে গেছে এটা কিন্তু আমরা এখন কিন্তু আগের চাইতে বেশি অনেক স্পষ্ট হচ্ছে। সেটা হলো আমরা মনে করি যেমন যা আকর্ষণীয় তার দিকেই মানুষ ছুটে যায়। তার একটা যেমন ধরো সম্পদ, হ্যাঁ? যেমন সম্পদের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। ক্যাপিটাল বা সম্পদের প্রতি ওয়েলথ এর প্রতি মানুষের একটা আকর্ষণ আছে। টাকার প্রতি একটা মানুষের মোহ কাজ করে যে বেশি টাকা উপার্জন করলে অনেক শান্তি আসবে। ঠিক আছে? তো তখন মানুষ এটাকে বলে টাকার প্রতিও ভালোবাসা তৈরি হয়, অর্থের প্রতিও ভালোবাসা তৈরি হয়। ঠিক আছে? ঠিক তেমনি মানুষের লাভের প্রতি যে মানুষ লাভের প্রতি এত বেশি জড়িয়ে যায় যে লাভ শব্দটার প্রতিও ভালোবাসা তৈরি হয়ে গেছে এবং মানুষ অনেক বেশি আকৃষ্ট হচ্ছে লাভের দিকে এবং সেই জায়গাটা দেখানো হয়েছে যে যে আমরা আমরা একটা কথা বলি কিন্তু যে সেটা হলো অর্থ অনর্থের মূল। এই যে কথাটা বলি, হুম? সেটা হলো যে অর্থ কিন্তু মানুষকে সুখী করে বলা হলেও অর্থ অনেক অনর্থের মূল হয়ে যায়। যেমন অর্থ অনেক অশান্তির কারণ হয়ে যায় আমরা দেখি। যদিও অর্থ ছাড়া মানুষের প্রয়োজন মিটে না। কিন্তু অর্থ সম্পদই আবার মানুষের অনেক অশান্তি সৃষ্টি করছে এটা আমরা জানি। ঠিক তেমনি আমরা দেখি যে লাভ শব্দটা যদিও আকর্ষণীয় কিন্তু এটা এক ধরনের সোশ্যাল কেওয়াস, সোশ্যাল ডিসপিউট এবং কনফ্লিক্ট, সোশ্যাল ডিসঅর্ডার তৈরি করছে। তাহলে লাভ যেখানে হারমোনিয়াস লাইফ অথবা একটা সুখ ও শান্তির জন্য একটা লাভের একটা প্রয়োজন মানুষ অনুভব করে অথবা এই যে মিউচুয়াল যে অ্যাটাচমেন্ট সেটাকে আমরা যে লাভ বলছি এবং এটার মধ্যে তারা কি করে তারা সুখের একটা সন্ধান করে। এবং আমি এইজন্য তোমাদের বলছি যে এটা গানের ভাষায়ও বলে যে চলো আমরা দুজনে একসাথে সুখের সাগরে ভেসে যাই। এর মানে হচ্ছে যে লাভ শব্দটাকে তারা মনে করেছে যে লাভের মধ্যে প্রবেশ করলেই মানুষ সুখের সাগরে ভাসতে থাকে। কিন্তু এটা যে কতটা এটা যে শুধু মানুষকে সুখী করে না, এটা যে অসুখীরও অনেক কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু আমাদেরকে আম বুঝতে হবে। তো সেই কারণে আমরা কিন্তু যদিও রোমিও জুলিয়েট, হ্যাঁ? এবং এটাকে বলে শিরি ফরহাদ, ঠিক আছে? আমরা এগুলোর প্রতি লাইলি মজনু আমরা এই শব্দগুলোর প্রতি কিন্তু আমরা খুবই আকৃষ্ট এবং এই জুটিগুলোর প্রতি আমরা খুবই আকৃষ্ট এবং এগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে দেখি। ইভেন আমরা এই যে সম্রাট শাহজাহান যে তোমার অ্যাম এটাকে তাজমহল তৈরি করেছে তখন আমরা এটার মধ্যে একটা অন্য ধরনের একটা ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা দেখি এবং সেগুলোকে আমরা কিন্তু অনেক বেশি হাইলাইটস করি, অ্যাপ্রিসিয়েট করি। আমরা আমরা সেগুলোকে অনেকে সেগুলোকে মডেল হিসেবেও কিন্তু উপস্থাপন করে। অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবেও তোমার অনুকরণের আদর্শ হিসেবেও কিন্তু মনে করে, আইডিয়াল মনে করে। এখন আমরা বুঝার চেষ্টা করব যে এই যে লাভ এটা এটাকে আমরা বলতে পারি লাভ এটাকে বলে লাভ এখন এটাকে বলে যে শুধুমাত্র
লাভটাকে আমাদের বর্তমান সোসাইটিতে অথবা ওয়ার্ল্ডে গ্লোবালি দেখা যাচ্ছে কি এটাকে একটা একটা সেক্সুয়ালিটির সাথে কিন্তু একটা কানেকশন যেটা দেখানো হয়েছে, যেটা সিগমুন্ড ফ্রয়েড করেছেন। সিগমুন্ড ফ্রয়েড কিন্তু লাভ বিষয়টাকে ইউনিভার্সাল লাভ অথবা জেনারেলাইজ লাভ হিসেবে না দেখিয়ে তিনি কিন্তু এটা ইনস্টিংচুয়াল হিসেবে দেখিয়েছেন সিগমুন্ড ফ্রয়েড। আর সিগমুন্ড ফ্রয়েড যখন ইনস্টিংচুয়াল হিসেবে দেখিয়েছেন তখন কিন্তু লাভ বিষয়টা কিন্তু মানুষের কাছে অনেক বেশি আম, এটা বলে আর ইনস্টিংচুয়াল বিষয়টা সহজেই মানুষের মধ্যে চলে আসে। ঠিক আছে, যেমন তুমি ঈশ্বরের প্রতি ভালোবাসা, হ্যাঁ নেইবারের প্রতি ভালোবাসা, এগুলো কিন্তু এখন আগের মতো এইভাবে কাজ করে না। ঠিক আছে, কারণ সে এখন নতুন রিলিজিয়ান নতুন ধর্মে প্রবেশ করেছে। যখন মানুষ কোনো নতুন ধর্মে প্রবেশ করে তখন পুরাতন ধর্ম বাতিল হয়ে যায়। ঠিক আছে, এবং তোমরা দেখবে ধর্মগ্রন্থে বলছে আমি মানুষকে একটি মাত্র হৃদয় দিয়েছি। হ্যাঁ, এবং এই যে ধর্মগ্রন্থে বলছে আমি মানুষকে একটি মাত্র হৃদয় দিয়েছি, এর মানে কি? এর মানে মানুষের পক্ষে হৃদয় একটা, এক হৃদয়ের বেশি নাই। কিন্তু তোমার আমরা আমরা যেমন বলি না এই হৃদয় তোমাকে দিলাম। তো এখন এই হৃদয় যখন কাউকে দিয়ে ফেলে তখন তো আর কাউকে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এখন যেমন ধরো ধরো তোমরা যখন ধর্মগ্রন্থের অধ্যয়ন করো তখন সেখানে বলছে যে আম, এই যে তোমার বলো আমার আমার তোমার সালাত, আমার জীবন, আমার কোরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ সব একমাত্র আল্লাহর জন্য। এই যে ধর্মগ্রন্থ এইভাবে বলছে হুম যে তোমার তোমার জীবন, সালাত, তোমার স্যাক্রিফাইস, তোমার জীবন, তোমার মরণ সব একমাত্র মানুষ একমাত্র আল্লাহর জন্য। মানে your heart is devoted to God। এর মানে your heart, you have only one heart। হ্যাঁ, তোমার একজন মানুষকে কিন্তু একাধিক হার্ট নাই, মানুষের হার্ট একটাই। এখন তোমরা তোমরা একটা জিনিস দেখো যে মানুষের কিডনি যদি দুর্বল হয়ে যায় বা একটা কিডনি যদি বিকল হয়ে যায় তখন আরেকটা কিডনি কিন্তু কাজ করে। তখন আমরা বলি যে বা অনেক সব মানুষের একটা কিডনি অচল হয়ে গেলে আরেকটা কিডনিতে কিন্তু তার জীবনকে বাঁচিয়ে রাখে। এর মানে মানুষের কিডনি দুটো হলেও তোমার একটা কিডনি আরেকজনকে দানও করা যায়। হ্যাঁ, এবং আরেকটা কিডনি নিয়ে সে বেঁচে থাকতে পারে। কিন্তু মানুষকে কিন্তু ঈশ্বর দুটো কিডনির মতো দুটো হৃদয় দেয়নি। মানুষের হৃদয় কিডনি কিন্তু দুটো হলো, মানুষের হৃদয় কিন্তু একটা। সুতরাং আমি যখন তুমি যদি বাই হার্ট যদি তুমি বলো যে এই হৃদয় তোমাকে দিলাম, এর মানে আমি আর কাউকে দিতে পারছি না। ঠিক আছে, এর মানে আমরা কিন্তু অনেক সময় হয়তো আবেগে একটা কথা বলে ফেলি, ওয়েদার ইট বি রাইট অর রং, কিন্তু আমরা যখন বলি যে এই হৃদয় তোমাকে দিলাম, এর মানেটা কি? এর মানে হচ্ছে যে আই এম টোটালি আই এম টোটালি ডিভোটেড টু ইউ, আই এম টোটালি এঙ্গেজড ফর ইউ। এবং আমি বলি যে তখন আমি যেমন যেটা ঈশ্বর বলেছেন যে তোমার সমস্ত জীবন মরণ কর্ম সব একমাত্র আল্লাহর জন্য। মানে ইউর হার্ট ইজ ওয়ান এন্ড ইউ হ্যাভ টু বি ডিভোটেড টু আল্লাহ, টু গড। হ্যাঁ, ঠিক তেমনি আমরা কিন্তু লাভের মধ্যে কিন্তু এই জায়গায় নিয়ে আসছি যে যে আমরা বলি যে এর হৃদয় তোমাকে দিলাম। ঠিক আছে, যেমন এর হৃদয় তোমাকে দিলাম মানেটা হচ্ছে আই এম ডিভোটেড হি টু হিম অর হার। এবং আমি বলি যে আমি আমি আমার এর হৃদয় আর কারোর জন্য না। এর মানেটা হলো তখন সে কি করছে, তখন ওই যে ধর্মীয় কোডের মতো সে তার লাভটাকে এটাকে বলে সেন্সুয়াল লাভ অথবা আমরা বলি ইনস্টিংচুয়াল লাভ, এটাকে কিন্তু মানুষ তখন মানুষের জন্য একজনের জন্য সে তোমার এটাকে বলে সন্নিবদ্ধ করে একজনের জন্য। সে একজনকে সে একজন হলো অ্যাজ লাইক অ্যাজ ইউ, ওয়েদার মেল অর ফিমেল, তোমার অ্যাজ লাইক অ্যাজ ইউ। যেমন যেমন ধরো ঈশ্বরের বিষয়টা কি? ঈশ্বরের বিষয়টা হলো বলছে যে ঈশ্বরের বিষয়টা হলো যে তোমার মতো তোমার এটাকে কি বলে যে তোমরা যখন ধর্মগ্রন্থ পড়বে সেখানে বলা আছে যে আল্লাহর বা ঈশ্বরের রং হলো সবচেয়ে সুন্দর রং। হ্যাঁ, যে তার থেকে উজ্জ্বল বা সুন্দর রং কি আর কিছু আছে? হ্যাঁ, ঈশ্বর এভাবে বলছে। এই রং মানে আমাদের কালো সাদা নীল হলুদ এটা না। এর মানে দ্য বিউটি অফ দ্য বিউটি অফ গড, হ্যাঁ, ইজ এটা বলে অলসো এটাকে বলে এটাকে বলে আনকম্পারেবল। ঠিক আছে, এর মানে দ্য বিউটি অফ গড ইজ আনকম্পারেবল। এর মানে হচ্ছে যে গডের যে সৌন্দর্য এটা কোনো কিছুর সাথে তুলনীয় নয়। ঠিক তেমনি আমাদের মিডিয়াতে তোমরা দেখবে যে একজন ছেলে বা নায়ক নায়িকা বা
একজন আকর্ষণীয় নারীকে ঠিক ওইভাবেই কিন্তু উপস্থাপন করে এবং বলে যে যে তোমার পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন আমি ঠিক তোমার মধ্যে দেখতে পাচ্ছি। এবং এভাবে কিন্তু তোমার নাটকের মধ্যে কিন্তু ড্রামার মধ্যে নাটকের মধ্যে উপস্থাপন করে যে নায়ক নায়িকাকে বলছে যে আমি সে তাকে দেখে এমন ভাবে এক ধরনের ইমোটিভ হয়ে যায় যে সে বলে যে পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এর মানে আবার তোমার ধর্মীয় গান আছে, মানে এটা যে যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এর মানেটা হচ্ছে যে ধর্মীয় ভাবে বলা হয় যে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। ঠিক তেমনি কিন্তু আমরা কিন্তু লাভের জায়গাটাকে কিন্তু সেভাবে বলি যে যে লাভটাকে আমরা এমন ভাবে কেন্দ্রীভূত করি ঈশ্বরের মতো করে যে পৃথিবীর সমস্ত সৌন্দর্য যেন আমি এক তোমার মধ্যেই দেখতে পাচ্ছি। ঠিক আছে? এবং সে মনে করে যে আই অনলি সি ইউ, হ্যাঁ, এবং এটা উইদাউট ইউ অল অফ দ্য ওয়ার্ল্ড আর এটাকে বলে ডার্ক। এবং সে মনে করে যে আমি তোমাকে ছাড়া সবকিছু অন্ধকার দেখি। ঠিক আছে? ঠিক তেমনি তোমার ঈশ্বরও কিন্তু এভাবে বলে যে যে ঈশ্বর ছাড়া সবই কিন্তু অস্তিত্বহীন। ঠিক আছে? আর অন্ধকার মানিটা হচ্ছে অস্তিত্বকে ঢেকে দেওয়া। ঠিক আছে? আমরা কি বলি যে তোমাকে ছাড়া পৃথিবীর সব অন্ধকার দেখি। ঠিক আছে? আবার আমরা ধর্মীয় জায়গা থেকে আমরা বলি যে এই তুমি যে ঈশ্বর বলছেন যে ঈশ্বর ছাড়া সব অস্তিত্বহীন। এর মানে সব আধারে ঢেকে থাকে বা আধারে সব সব অন্ধকারাচ্ছন্ন। ঠিক আছে? এর মানেটা হচ্ছে যে আমরা আমাদের বাই ল্যাঙ্গুয়েজ, বাই প্র্যাকটিস, হ্যাঁ, এবং বাই মিডিয়া আমরা কিন্তু আমাদের এটা বোঝানো হচ্ছে যে লাভ হ্যাজ বিকাম সেকুলার রিলিজিয়ান, এবং হোয়ার উই আর প্রিপেয়ার্ড, উই মেক আওয়ার সেলফ অ্যাজ দ্য ডেডিকেটেড পার্সন, হ্যাঁ, ফর দ্য সেক অফ লাভ। এবং ইভেন লাভ এখন আমাদের এমন হয়ে গেছে যে লাভ হ্যাজ বিকাম এ কোর পয়েন্ট অফ কোর আইডিয়াল আর কোর পয়েন্ট অফ ব্যাটল। এবং আমরা মনে করি যে এই লাভটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের, যেমন আমরা অনেকে বলে যে ধর্মকে টিকিয়ে রাখার জন্য আমাদের যুদ্ধ করতে হবে, অনেকে বলে যে আমাদের জাতীয়তাবাদকে টিকে রাখার জন্য আমাদের যুদ্ধ করতে হবে, অনেকে বলে যে আমাদের জাতিসত্তাকে টিকে রাখার জন্য যুদ্ধ করতে হবে, অনেকে বলে যে আমাদের মানুষের অধিকার টিকে রাখার জন্য যুদ্ধ করতে হবে। আর এখন আমরা কি করছি? এখন আমরা কিন্তু যুদ্ধ করছি কি জন্য? উই আর স্ট্রাগলিং উই আর স্ট্রাগলিং ফর টু, আমরা দুইজনের জন্য, দুইজনার এই কথা মানি, এবং আমরা দুজনার এই কথার জন্য, এইটাকে এস্টাবলিশ করার জন্য আমরা কিন্তু যুদ্ধ করছি। এবং আমাদের লাভ কালচারের মধ্যে যারা যুক্ত হয়েছে তারা কিন্তু এই যুদ্ধে অবিরত থাকে। এই যুদ্ধ করতে গিয়ে তাদেরকে অলওয়েজ স্ট্রাগল করতে হয়, ফাইট করতে হয়, এবং তাকে ব্যাটল এর মধ্যে থাকতে হয়, এবং সে একটা যুদ্ধক্ষেত্রে থাকে। এবার লাভ রিলিজনের মধ্যে প্রবেশ করলে মানুষ কি হয়ে যায়? মানুষ দেখা যায় যে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে, এবং সেটার জন্য তারা সবকিছু স্যাক্রিফাইস করার জন্য থাকে। ঠিক আছে? তো সুতরাং, এবং তোমার যারা যুদ্ধক্ষেত্রে যায় তারা কি করে? সবকিছু স্যাক্রিফাইস করে, তার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে। যারা যুদ্ধক্ষেত্রে যায় তারা তার জীবনকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয়। তারা তার তার এটাকে বলে, তার স্ত্রী থাকলে, তার ওয়াইফ থাকলে ওয়াইফকে বলে যে আমার জন্য দোয়া করো, পরকালে তোমার সাথে দেখা হবে। সন্তানকে বলে যে তো ওদেরকে ভালো রেখো, ওদের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, তারপরে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে যায় যে আমি তোমাদের ছেড়ে যাচ্ছি, মন চাচ্ছে না তোমাদের ছেড়ে যেতে, তারপরে আমি তোমাদের ছেড়ে যাচ্ছি, তাহলে আমার জন্য দোয়া করো, বা আমি এখন সব স্যাক্রিফাইস করতে। এর মানে সে প্যারেন্টিং কে স্যাক্রিফাইস করছে, সে তার তোমার এটা বলে রোমান্টিক রিলেশনকে স্যাক্রিফাইস করছে, সে তার চাইল্ড অ্যাফেকশন সেটাকেও স্যাক্রিফাইস করছে, তার সম্পদটাকে স্যাক্রিফাইস করছে, নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করছে। কি জন্য? যুদ্ধে জয়ী হওয়ার জন্য। এবং আমাদের লাভ রিলিজিয়নের মধ্যেও কিন্তু এখন এই ধরনের যুদ্ধ প্রক্রিয়া কিন্তু চলছে। এবং সেখানে তোমরা দেখো, এটাকে বলে, তোমরা দেখো যে এই যে তোমরা দেখো যে এখানে কি বলছে, এবং বেগ নিজে বলছে যে দ্য ব্যাটল বিটুইন সেক্সেস ইজ দ্য সেন্ট্রাল ড্রামা ইন অফ আওয়ার লাইফ। ঠিক আছে? মানেটা হচ্ছে যে দ্য ব্যাটল বিটুইন সেক্সেস, নারী এবং পুরুষের মধ্যে যে যুদ্ধ এখন চলছে, ইজ দ্য সেন্ট্রাল ড্রামা অফ আওয়ার লাইফ। এটা এখন আমাদের জীবনের জন্য কি হয়ে গেছে? আমাদের
জীবনের জন্য একটা বড় একটা ড্রামা পরিণত হয়েছে, ঠিক আছে? এবং আমরা এবং এটা তার বাস্তব জীবনেই হচ্ছে এবং দেখছি এবং দেখা যাচ্ছে যে বেক নিজেই বলছেন যে পিপল গ্রাজুয়ালি কাস্ট অফ দ্য কমিটমেন্ট ডিক্টেটস এন্ড টেবুস and began to put new hopes in love, but equally found themselves in new predicaments. এর মানেটা হচ্ছে তারা people gradually cast off their commitments. People কি করছে? People তাদের কমিটমেন্ট গুলোকে ছুড়ে দিচ্ছে। ডিক্টেটস এন্ড টেবুস, যে নিয়ম নীতি সমাজে দীর্ঘদিন ধরে চালু আছে, এগুলোকে কিন্তু তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুঁড়ে ফেলে দিয়ে তারা নতুন আশার দিকে ধাবিত হচ্ছে, যেটার নাম লাভ। এবং সেই লাভের দিকে তারা ঝুঁকে পড়েছে। কি করে? তারা সমস্ত যে ট্রেডিশনাল যে কমিটমেন্ট, ট্রেডিশনাল যে ডিকটেশন, ট্রেডিশনাল যে টেবু, রুলস, রেগুলেশন, এগুলোকে কিন্তু ছুঁড়ে ফেলে দিয়ে তারা কিন্তু কি করেছে? তোমার লাভ রিলিজিয়নের মধ্যে প্রবেশ করেছে। এবং তুমি তুমি দেখো এটাকে বলে তোমার তারা কি করছে? তোমার for the sake of true love, for the sake of true love, lovers sacrifice marriage, family ties and parenthood. এর মানেটা কি? এর মানেটা হলো বেক নিজেই বিষয়টাকে উল্লেখ করেছেন এইভাবে যে for the sake of true love, for the sake of love, lovers sacrifice marriage, family ties, parenthood. এর মানে তোমার ভালোবাসার জন্য যে ইনস্টিংচুয়াল লাভ, that means instinctual love, that not spiritual love or social love, that means instinctual love. instinctual যে লাভ, ভালোবাসা, এই ইনস্টিংচুয়াল লাভের জন্য তারা তাদের ম্যারেজকেও স্যাক্রিফাইস করছে, ঠিক আছে? ফ্যামিলি টাইসকেও স্যাক্রিফাইস করছে, প্যারেন্টহুডকে স্যাক্রিফাইস করছে। ঠিক যেভাবে আমি বলছি যে মানুষ যখন যুদ্ধক্ষেত্রে যায়, মানুষ যখন মুক্তিযুদ্ধ করে, তখনও সে তার ফ্যামিলিকে কি করে? স্যাক্রিফাইস করে। সে তার প্যারেন্টিংকে স্যাক্রিফাইস করে, সে চাইল্ড অ্যাফেকশনকে স্যাক্রিফাইস করে, সে তার সম্পদকে স্যাক্রিফাইস করে মুক্তিযুদ্ধে সামিল হয়। আবার কেউ যদি কোনো ধর্মীয় খাতিরে যদি কারণে যুদ্ধ করে, সেখানেও কিন্তু সবকিছু সে স্যাক্রিফাইস করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়। ঠিক তেমনি লাভ এখন এমন একটা ধর্মে পরিণত হয়েছে যে এই লাভের জন্য সে তার ফ্যামিলিকে, সে তার ম্যারেজকেও স্যাক্রিফাইস করে। এর মানেটা হচ্ছে সে নতুন একটা লাভকে সে দেখতে পাচ্ছে নতুন একটা পার্টনারের মধ্যে, ঠিক আছে? তাহলে লাভ মানে পার্টনার চেঞ্জ হয়, কিন্তু তার ভেতরে লাভটা রয়ে গেছে, ইনস্টিংচুয়াল লাভটা রয়ে গেছে। এবং সেই কারণে সে স্যাক্রিফাইস করছে ম্যারেজকে, ফ্যামিলি টাইসকে, এবং ফ্যামিলি টাইসকে সে স্যাক্রিফাইস করে। তোমরা তো মুভির মধ্যে দেখো যে মুভিতে কি দেখাচ্ছে? মুভিতে দেখাচ্ছে যে সে তার বাবা মার সাথে সম্পর্ক রাখছে না, সে পালিয়ে যাচ্ছে, সে বাবা আবার এটাকে বলে বাবার সাথে তর্ক বিতর্ক করছে। হ্যাঁ, বাবা বলছে তোমাকে আমি এখানে বিয়ে দিব, সে বলছে না, আমি আমার ভালোবাসা ছাড়া কিছু বুঝি না, আমি ভালোবাসাকে বিসর্জন দিতে পারি না, ঠিক আছে? ও বলছে আমার আমার তো একটা সমাজ আছে, আমার একটা রীতিনীতি আছে, আমার একটা বংশ আছে, আমার একটা মর্যাদা আছে। বাবা মা এই বলছে। আর সন্তান তখন বলছে না, এই সব কিছুর চেয়ে বড় সত্য প্রেম। প্রেম হলো সবচেয়ে বড় সত্য। সেই প্রেমের কারণে আমি জীবনও দিতে রাজি আছি। তুমি যদি আমাকে, তুমি তার বাবার বন্দুক টেনে, এটা বাবার কাছ থেকে বন্দুকটা কেড়ে নেয়। হ্যাঁ, বাবার কাছে তো একটা শিল্পপতি বাবা একটা বন্দুক আছে, ওই বন্দুকটা বাবার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নিয়ে তার বাবার হাতে দেয়। বাবা আবার হাতে দিয়ে বলছে যে তুমি এবার আমাকে গুলি করো। আমাকে গুলি করতে পারবে? বলছেন এখন কেন আমি তোমাকে গুলি করবো? তুমি আমাকে গুলি করতে, তুমি তো আমার ভালোবাসাকে তুমি গুলি করছো, তাহলে আমাকে গুলি করছো না কেন? এর মানে সে মনে করছে ভালোবাসা বা প্রেম এটাই আমার জীবন, সুতরাং আমাকে যদি তুমি গুলি করো দ্যাট মিনস তুমি আমার প্রেমকে যদি গুলি করো দ্যাট মিনস তুমি আমাকে গুলি করছো। এর মানে সে মিশে গেছে, ঠিক আছে? এর মানে সে মিশে গেছে। ঠিক যেভাবে একজন এটাকে বলে একজন উপাসনাকারী, একজন প্রেমিক, ঈশ্বর প্রেমিক, সে যেভাবে বলে যে আমি ঈশ্বরের সাথে মিশে যাচ্ছি, ঠিক আছে? এবং আইনাল হক তোমরা তো জানো যে আমি আমি আল্লাহ, যেটা আইনাল হকের তোমরা কথা জানো যে আমি আল্লাহ। এর মানে হচ্ছে যে আমি আল্লাহর সাথে মিশে গেছি, এখন আমি আর আমি হিসেবে নাই, ঠিক আছে? ঠিক তেমনি সে লাভের সাথে এমনভাবে মিশে গেছে, সে আলাদা একটা নাম হিসেবে নাই, সে নিজেই লাভের সাথে মিশে গেছে। তখন বলছে যে তুমি আমাকে তুমি যদি আমার প্রেমকে গুলি করো তাহলে আমাকে গুলি করা হয়ে গেল। এইভাবে কিন্তু
সে তার ফ্যামিলি টাইসটাকেও কিন্তু সে দুর্বল করে ফেলতে চায়, সে তার প্যারেন্টহুডকে দুর্বল করে ফেলতে চায়, কি জন্য? ফর দ্য সেক অফ লাভ। এই কারণে বলছে মানে তোমার এভরিডে ব্যাটল পিপল এঙ্গেজ ইন এভরিডে ব্যাটল, হ্যাঁ, whether they're in muted or noisy situation। যখন তারা যদি মিউটেড থাকে, নয়েজি সিচুয়েশন থাকে, বিফোর ম্যারেজ, আফটার ম্যারেজ, ইনসাইড ম্যারেজ, আউটসাইড ম্যারেজ, হ্যাঁ, দ্যাট ইজ এভরিডে ব্যাটল ফর দ্য সেক অফ লাভ। সব সময় তাদেরকে যুদ্ধের ক্ষেত্রে থাকতে হয়, স্ট্রাগলের মধ্যে থাকতে হয় এই লাভের জন্য। তাহলে দেখা গেছে যে লাভ এত আকর্ষণীয় হয়ে গেছে যে এত বেশি তোমার এটাকে বলে এত বেশি পরিমাণে তোমার এটা কি তৈরি করেছে, তোমার এটা কম্পালসিভ করে ফেলেছে যে এটা ছাড়া সে তার জীবনকে অচল মনে করে। তো সেই জায়গা থেকে লাভ অ্যাজ এ রিলিজিয়ান যখন হয়ে গেছে, লাভ যখন আমাদের ইনস্টিংচুয়াল লাভ যখন আমাদের জীবনকে বেঁধে ফেলেছে, তখন এটা আমাদের সমাজকে কোথায় নিয়ে গেছে, পরিস্থিতি কোথায় নিয়ে গেছে। এটা যদিও আমার এর মূল উদ্দেশ্য হলো তার হ্যাপিনেস, হ্যাঁ, সুখী হওয়া, কিন্তু এটা কি করেছে তোমার তিনি দেখিয়েছিলেন যে একটা কেওয়াস তৈরি করছে। ঠিক আছে, এন্ড কেওয়াস কিভাবে তৈরি করছে? কেওয়াস তৈরি করছে by casting of gender stereotypes। ঠিক আছে, by casting of gender stereotypes। তোমার জেন্ডার স্টেরিওটাইপস মানে কি? জেন্ডার স্টেরিওটাইপস মানেটা হচ্ছে যে যে প্রি মডার্ন অথবা প্রিভিয়াস সোসাইটিতে, প্রি মডার্ন সোসাইটিতে অথবা তোমার তোমার প্রিভিয়াসলি কি করেছিল, জেন্ডারের একটা স্টেরিওটাইপ ছিল, জেন্ডার রোলের একটা ডিফারেন্সিয়েশন ছিল। সেটা হলো নারী ঘরে থাকবে, নারী ঘরে কাজ করবে, পুরুষ হবে ব্রেড উইনার, পুরুষ বাইরে কাজ করবে, পুরুষ বাইরে ইনকাম করবে, উপার্জন করবে। সেই পুরুষ কি করবে তোমার তখন নারীর কাজ হলো তোমার ঘরের কাজগুলো দেখা, আর তোমার হাজবেন্ডের কাজ হলো বাইরে ইনকামের সুযোগ বের করা এবং ইনকামের আয় উপার্জন করা, এর মধ্য দিয়ে সংসার চলবে। কিন্তু এই যে জেন্ডার স্টেরিওটাইপস, এবং এর মধ্যে আবার বলা হয়েছে জেন্ডারের রোলটা কি হবে, তোমার নারীর রোলটা হবে, সে হবে ইমোশনাল, সে হবে এক ধরনের এফেক্টিভ, নারী হবে এফেক্টিভ, এবং নারী হবে কেয়ারিং, নারী হবে নারীর চাইল্ড কেয়ারিং এবং চাইল্ড প্রোডাকশন, তোমার রিপ্রোডাকশন এবং চাইল্ড কেয়ারিং এর রেসপন্সিবিলিটি নিয়ে নারীকে থাকতে হয়। আর হাজবেন্ডকে থাকতে হয় আর্নিং এবং হার্ড ওয়ার্কের মধ্যে থাকতে হয় ইন এক্সটার্নাল এরিয়া, এবং তাকে ইনকাম এরিয়াতে থাকতে হয়, এবং তাকে দায় দায়িত্বগুলো তোমার লিভিং এর লাইভলিহুডে যে দায় দায়িত্বগুলো তাকে পালন করতে হয়। এই যে একটা স্টেরিওটাইপ ছিল, এটা কিন্তু এখন এই এটাকে বলে লেট ম্যাটারনিটিতে এসে এটা কিন্তু এখন তোমার তোমার কি হয়ে গেছে, তোমার ডিসমিস হয়ে গেছে, এটা কিন্তু এখন একীভূত হয়ে গেছে। এখন তোমার এটা কি হয়ে গেছে, তোমার টু লেবার মার্কেট তৈরি হয়েছে। টু লেবার মার্কেট মানেটা হচ্ছে যে তোমার এডুকেশনাল লেভেল যখন এডুকেশন এখন কমন হয়ে গেছে সবার জন্য, নারী এবং পুরুষ সবার জন্য কমন হয়ে গেছে, নারী এবং পুরুষ সবার জন্য যখন এডুকেশন কমন হয়ে গেছে, তখন কি হয়ে গেছে, তখন সবাইকে তোমার নিজ নিজ জায়গা থেকে নারী এবং পুরুষ দুইজনকে চাকরি করতে হচ্ছে। আবার দেখা যায় যে তোমার এটাকে বলে গ্লোবাল মার্কেটে তোমার অথবা মানুষের লাইভলিহুডের যে হায়ার এক্সপেকটেশন বেড়ে গেছে, হায়ার এক্সপেকটেশন যখন বেড়েছে তখন ইনকাম এক্সপেকটেশন বেড়েছে। তাহলে ইনকাম এক্সপেকটেশন যখন বেড়েছে, তখন স্বাভাবিকভাবে মানুষ মনে করছে যে নারী এবং পুরুষ দুজনকেই কিন্তু উপার্জন করতে হয়। তাহলে একটা হলো সংসারকে ভালোভাবে পরিচালনা করার জন্য দুজনকে উপার্জন করতে হয়, আর একটা হলো নারী আলাদা একটা ফ্রিডম গেইন করা শুরু করছে ইন এডুকেশনাল ফিল্ড অ্যান্ড ইন অকুপেশনাল ফিল্ড। তাহলে এডুকেশনের জায়গায় কিন্তু নারী কি করছে, নারী এখন পুরুষের সাথে সমান তালে কিন্তু লেখাপড়া করছে, এবং তোমার নারী কিন্তু আবার চাকরি ক্ষেত্রেও কিন্তু সমান সুযোগ পাওয়ার একটা যে রিফ্লেক্সিভ সোসাইটি এটা পেয়েছে, মানে একটা ফ্রি সোসাইটি পেয়েছে, যেখানে দে আর নট এটাকে বলে দেয়ার জব অপরচুনিটি ইজ হাইলি এনকারেজড ইন দ্য জব মার্কেট। এর মানেটা হচ্ছে যে জব মার্কেট কিন্তু কি করেছে, তোমার এনকারেজ করেছে যে তাদেরকে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার জন্য। এখন এই জায়গাতে যখন জেন্ডার স্টেরিওটাইপের মধ্যে একটা চেঞ্জ চলে আসছে, সেটা হলো টু লেবার মার্কেট, এবং সেটা হলো নারীকে এখন আবার যেটা করতে হয়, সেটা হলো নারী এখন বাইরে জবও করছে, আবার ঘরের মধ্যে যে আগের যে সে ট্রেডিশনাল যে তোমার কেয়ারিং এবং হোমওয়ার্ক
এবং ট্রেডিশনাল যে হাউস ওয়ার্কের যে কাজগুলো সেগুলো নারীকে করতে হচ্ছে, এবং এই জায়গার মধ্যে একটা ইমব্যালেন্স দেখা দিচ্ছে। এই জায়গার মধ্যে যখন ইমব্যালেন্স দেখা দিচ্ছে তখন কিন্তু তোমার কনফ্লিক্টটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আহ আমাদেরকে বুঝতে হবে। তো তুম একটু 1 মিনিট। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন তুমি দেখো যে টু লেবার মার্কেটের মধ্যে কি হচ্ছে, যখন এখন একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, কারণ এটা আমরা বাংলাদেশ সোসাইটির মধ্যে দেখি যে নারী বাইরে যখন জব করে ঘরেও সে কাজ করে, কিন্তু পুরুষ বাইরে জব করে ঠিকই, কিন্তু পুরুষ দেখা যায় সেভাবে ঘরে কাজ করে না, কারণ সে ওই যে জেন্ডার ট্রেডিশনাল যে জেন্ডার রোলটা সেটাকে সে রেখেছে ঠিকই, কিন্তু নারী কি করছে, নারী দুই জায়গাতে তাকে জব করতে হচ্ছে। এই জায়গায় একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এই যে, এবং কনফ্লিক্টটা হচ্ছে ওয়ার্ক ভার্সাস ফ্যামিলি। হ্যাঁ, এবং কনফ্লিক্টটা একটা হচ্ছে ওয়ার্ক ভার্সাস ফ্যামিলি, সেটা হলো যে একটা হলো তোমার ফ্যামিলি এঙ্গেজমেন্ট, আর একটা হলো জব। ঠিক আছে, তাহলে একটা হলো আমার ফ্যামিলি এঙ্গেজমেন্ট, আর একটা হলো জব। এই দুটোর মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এবং আমাদের সোসাইটিতে আমরা অনেক দেখি যে ধরো একজন হাজবেন্ড দেখা যায় ব্যাংকে জব করছে, এখন ব্যাংকে যখন সে জব করছে তার সে সারাদিন চাকরি করে তাকে রাতে বাসায় ফিরতে হচ্ছে। আবার ওয়াইফও চাচ্ছে যে হ্যাঁ ভালো উপার্জন দরকার, আবার ঘরে সময়ও দেওয়া দরকার। এই জায়গার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে যে তোমার ওয়ার্ক ভার্সেস ফ্যামিলি। এক হলো ফ্যামিলির দিকেও তোমার ফ্যামিলির দিকে তোমার মনোযোগ দিতে হবে, আর একটা হলো জবটাকেও ধরে রাখতে হবে। এখন জবের সাথে ইনকামের সম্পর্ক, ফ্যামিলির সাথে ম্যানেজমেন্টের সম্পর্ক, ফ্যামিলির সাথে ফ্যামিলি রানিং এর সম্পর্ক, তাহলে তোমার দুটোই দরকার হলেও কিন্তু এটা কনফ্লিকচুয়াল হয়ে যাচ্ছে। এবং এই কনফ্লিক্ট আমরা দেখি কোথায়, সেটা আমরা দেখি যে সমভাবে নারী এবং পুরুষ ঘরের মধ্যে মানে হাউস ওয়ার্কের মধ্যে কন্ট্রিবিউট করতে পারছে না, কেউ কেউ উইলিংলি করছে না, কেউ সুযোগ পাচ্ছে না। যেমন ধরো আবার অনেক সময় আমরা দেখি যে নারী পুরুষ দুইজনই বাইরে জব করছে, দুইজনই সন্ধ্যার পর বাসায় আসছে, তখন দেখা যাচ্ছে ফ্যামিলি কাজগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তখন আবার হাজবেন্ড ওয়াইফকে বলছে তুমি চাকরি ছেড়ে দাও, ওয়াইফ বলছে না আমি চাকরি ছাড়বো না। কেন ছাড়বো না? কারণ এটা আমার রাইটস। হ্যাঁ, তখন এই জায়গার মধ্যে দেখা যায় যে ইমব্যালেন্স গুলো তৈরি হয়। তাহলে এই কনফ্লিক্টিং আবার দেখা যায় যে নারী যখন তোমার জব করছে, হাজবেন্ড তার যে যেভাবে দেখতে চায় নারীকে, বা তার ওয়াইফকে যেভাবে দেখতে চায় সেভাবে আগের মতো দেখতে পাচ্ছে না, ফলে কনফ্লিক্টিং ইন্টারেস্ট কিন্তু গ্রো করছে। তাহলে আমরা দেখি যেখানে ওয়ার্ক ভার্সাস ফ্যামিলি কিন্তু আমরা দেখি। এবং আরেকটা জিনিস হলো যে অ্যাম্বিশন, সেটা হলো নারী এবং পুরুষের মধ্যে কিন্তু হায়ার অ্যাম্বিশন কিন্তু ডেভেলপ করেছে। এবং হায়ার অ্যাম্বিশন যখন ডেভেলপ করেছে সেখানে আমরা কি দেখি, আমরা হায়ার অ্যাম্বিশন যখন ডেভেলপ করেছে তখন আমরা দেখতে পাই যে তোমরা দেখো এই যে সেখানে কি বলেছে, সেখানে দেখা যাচ্ছে যে তোমার এটাকে বলে এই যে যে ইন্ডিভিজুয়াল কম্পিটিটিভনেস মোবিলিটি ফুয়েল বাই জব মার্কেট, যেটা বেগ নিজে ডিরেক্ট বলেছে। আমি আমি তোমার পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ করেছি যে যে ইন্ডিভিজুয়াল কম্পিটিটিভনেস মোবিলিটি ফুয়েল বাই জব মার্কেট। তাহলে জব মার্কেটের মধ্যে এখন নারী আছে পুরুষ আছে, কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হলো ইন্ডিভিজুয়াল কম্পিটিটিভনেস। কম্পিটিটিভ মানে কি, যে তাকে জব মার্কেটে তার কম্পিটিটিভ হতে হবে, তাকে ভালো সার্ভিস দিতে হবে, এবং ভালো সার্ভিস দিলে তার প্রমোশন হবে, প্রমোশন হলে তার যেমন স্ট্যাটাস বাড়বে, তেমনি আবার তোমার কি হবে, ইনকাম বাড়বে, এবং ইনকাম ভলিউম বাড়বে, আবার স্ট্যাটাসও বাড়বে, এবং সেই জায়গা থেকে একটা ইন্ডিভিজুয়াল কম্পিটিটিভনেস বেড়েছে, মোবিলিটি বেড়েছে। এখন দেখা যাচ্ছে সে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার চাকরি তোমার এটাকে বলে তাকে ট্রান্সফার করতে হচ্ছে। হ্যাঁ, এবং অর্গানাইজেশনাল পারপাসে দেখা যায় তাকে ট্রান্সফার হতে হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে তাকে মোবিলিটির মধ্যে থাকতে হচ্ছে, ইন্ডিভিজুয়াল কম্পিটিটির মধ্যে থাকতে হচ্ছে, কখনো বিদেশে যেতে হচ্ছে। কেন? ফুয়েল বাই জব মার্কেট, জব মার্কেটই সেটা তৈরি করে দিচ্ছে। রান এগেইনস্ট অপোজিট এক্সপেকটেশন, এই বিষয়টা এখন
অপোজিট এক্সপেকটেশনের মধ্যে চলে গেছে। অপোজিট ক্যারেক্টারটা কি? অ্যাট হোম, where one is expected to sacrifice one's own interest for others and invest in the collective project called family. কি সুন্দর সেন্টেন্স গুলো খেয়াল করো। সেটা হলো দুটো জিনিস। একটা হলো জব মার্কেট আমাকে বলছে ইন্ডিভিজুয়াল কম্পিটিটিভনেস এর মধ্যে থাকতে হবে, কম্পিটিটিভ হতে হবে, এবং তাকে মোবিলিটির মধ্যে থাকতে হচ্ছে, এবং ট্রান্সফার করলে সেটাও মেনে নিতে হচ্ছে জব মার্কেটের মধ্যে। এবং সেখানে আবার তোমার দেখা যাচ্ছে নারী অনেক বেশি, বা নারী অনেক বেশি ঘরের ফ্যামিলি ম্যানেজমেন্ট, সন্তানের দেখাশোনা, এগুলোর দিকে আবার নারী অনেক বেশি ঝুঁকে থাকে। এবং ট্রেডিশনালি এবং উইথ দেয়ার প্র্যাকটিস এবং হ্যাবিচুয়ালি, এবং দেখা যায় উইথ দেয়ার ইমোশন, উইথ দেয়ার স্যাক্রিফাইস মাইন্ড, আমরা দেখি যে নারী অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড থাকে। এবং সেখানে দেখা যাচ্ছে নারী at home where one is expected to sacrifice one's own interest for others and invest in the collective project called family. তাহলে দুটো জিনিস, একটা জিনিস হলো ওরিয়েন্টেশন টু জব, আর একটা হলো ওরিয়েন্টেশন টু ফ্যামিলি। দ্যাটস ভাইস ভার্সা, এবং ভাইস ভার্সা, এবং দ্যাট ইজ কনফ্লিকচুয়াল। তাহলে দ্যার ইজ কন্ট্রাডিকশন বিটুইন ওরিয়েন্টেশন টু ফ্যামিলি অ্যান্ড ওরিয়েন্টেশন টু জব। একটা হলো ফ্যামিলিকে এখন দেখা যাচ্ছে তোমার পুরুষ বা সে জব মার্কেটে কম্পিটিশনের মধ্যে আছে, সে হায়ার অনেক বেশি উপার্জন করছে, আবার দেখা যাচ্ছে সে ফ্যামিলিতে সময় দিতে পারছে না। ফলে দেখা যাচ্ছে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। এই যে ইমব্যালেন্স তৈরি হচ্ছে, এই ইমব্যালেন্স কিন্তু কি করছে, মানুষের জীবনটাকে, তোমার সংসারটাকে, মানে যেখানে সংসার চালানো আগে তার চেয়ে অনেক বেশি সহজ ছিল, এখন সংসার চালানোটাকে এখন একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তাহলে তখন দেখা গেছে যে এটা নিয়ে অনেক কনফ্লিক্ট হচ্ছে, এটা নিয়ে একটু তোমার এটাকে বলে, এটাকে কেন্দ্র করে তোমার ডিসপিউট হচ্ছে, ফ্যামিলি বা অনেক ফ্যামিলি, তোমার ফ্যামিলি টাইজ গুলো দুর্বল হয়ে যাচ্ছে। তোমার এই যে জব ওরিয়েন্টেশন এবং ফ্যামিলি ওরিয়েন্টেশনের মধ্যে যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপের কারণে কনফ্লিক্টটা বেশি দেখা যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে একটা বলে এটাকে বলে আনইকুয়াল অথবা আনইভেন ডিভিশন অফ লেবার কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। যদিও আমরা বলি যে সবাই জব করছে, কিন্তু তোমার ফ্যামিলি মেইনটেনেন্স এর ক্ষেত্রে একটা আনইভেন ক্যারেক্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অসম মানে চরিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে দেখা যায় কনফ্লিক্ট, ডিসপিউট এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। আরেকটা কনফ্লিক্ট আছে, সেই কনফ্লিক্টটা কি? সেই কনফ্লিক্টটা হলো তোমার তোমার ফ্রিডম ভার্সাস, সেটা হলো লাভ। সেটা হলো লাভ ভার্সাস ফ্রিডম। একটু ওয়েট করো। হ্যালো, না আমি শিখেছি না, আমি জয়েন করছি তো 2 মাস আগে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ও সেটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরে ভুল করছে। আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, সরি ফর ডিস্টারবেন্স। এখন এখানে তোমরা দেখো যে তাহলে আরেকটা কনফ্লিক্টটা কি? কনফ্লিক্টটা হলো তোমার একটা, তাহলে আমরা দুইটা কনফ্লিক্ট পেয়েছি। একটা কনফ্লিক্ট হলো যে তোমার ওয়ার্ক ভার্সাস ফ্যামিলি, দ্যাট মিন্স জব মার্কেট ভার্সাস ফ্যামিলি, অথবা জব ওরিয়েন্টেশন ভার্সাস ফ্যামিলি ওরিয়েন্টেশন। অ্যানাদার কনফ্লিক্ট ইজ বিটুইন লাভ ভার্সাস ফ্রিডম। ঠিক আছে, এখন আমরা বলি কি, দ্যাট ইজ মোর ইন্টারেস্টিং ইন কালচারাল পয়েন্ট অফ ভিউ। সেটা কি? সেটা হলো লাভ ভার্সাস ফ্রিডম। এবং লাভ ভার্সাস ফ্রিডমটা মানেটা কি? লাভ আর ফ্রিডম কি সিনোনিম? আমরা এই জায়গাটাকে বোঝার চেষ্টা করব। সেটা হলো লাভ ভার্সাস ফ্রিডম, এটা কি সিনোনিম? তোমাদের কাছে কি মনে হয়? কেউ কি বলতে পারবে যে লাভ এবং ফ্রিডম এটা কি সিনোনিম না অ্যান্টোনিম?
কেউ কি বলতে পারবে? লাভ এবং ফ্রিডম এই দুটো কি সিনোনিম না অ্যান্টোনিম? স্যার এটা সিনোনিম। সিনোনিম। আর কেউ? স্যার এটা একজনের কাছে একটা মনে হবে, কেউ মনে করবে আচ্ছা, ফ্রিডম। আমি তোমার কাছে কি মনে হয়? জি স্যার, আমি মনে করি ফ্রিডম। হ্যাঁ, আমি মনে করি ফ্রিডম মানে লাভ এবং ফ্রিডম দুটো কি সিনোনিম না অ্যান্টোনিম? হ্যাঁ synonym। সায়েন্টিফিক মনে হয় আমার কাছে স্যার। সায়েন্টিফিক স্যার। অ্যান্টোনিম স্যার। আচ্ছা ঠিক আছে, এই জন্য এটা বিতর্ক আছে বলেই তো এটা কোশ্চেনটা ইন্টারেস্টিং। সেটা হলো এটা সবসময় অ্যান্টোনিমই হবে স্যার। আচ্ছা, তো কর্তৃপক্ষ নামে কে আবার? স্যার আমি রেজওয়ান। তো তোর নাম কর্তৃপক্ষ কেন? স্যার আমার যে নাম দেওয়া আছে স্যার, জিমেইল নাম স্যার। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তা এখন তুমি এই বিষয়টা দেখো, সেটা হলো যে লাভ এবং ফ্রিডমকে আমরা স্বাভাবিকভাবেই কিন্তু লাভটাকে আমরা একটা ফ্রিডমের প্রকাশ বলতে পারি। যে হ্যাঁ, সেটা কন্টেক্সচুয়ালি তুমি যখন দেখো ট্রেডিশনালি আগে কি ছিল, ট্রেডিশনালি লাভ ওয়াজ তোমার রেস্ট্রিক্টেড। হ্যাঁ, লাভ রেস্ট্রিক্টেড ছিল বলে যখন না মানুষ লাভের প্র্যাকটিস করে তখন সে মনে করে যে আমি এখন ফ্রিডমের মধ্যে আছি। ঠিক আছে? তো যেমন ধরো আমরা এখন আমরা আগে বলি যে যে নারীদের ফ্রিডম কম এবং পুরুষদের ফ্রিডম বেশি, এবং আমরা বলি যে মেড সিলেকশনের ক্ষেত্রে তোমার পাত্র পাত্রী সিলেকশনের ক্ষেত্রে নারী অনেক বেশি স্বাধীনতা পায়, পুরুষ পায় না, কিন্তু পুরুষ পাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আমরা বলি, এবং আমরা বলি যে স্বাধীনতা মনে হয় পুরুষের জন্য, নারীর জন্য স্বাধীনতা নেই। এখনকার মডার্ন সোসাইটিতে আমরা দেখি যে একটা ফ্লেক্সিবিলিটি এসছে, এবং ফ্লেক্সিবিলিটি টেকনোলজি ফ্লেক্সিবিলিটি তৈরি করে দিয়েছে। এখন দেখা যায় যে কেউ কিন্তু তোমার লাভ অ্যাফেয়ারে কিন্তু জড়িয়ে পড়ছে। তাহলে নারী এবং পুরুষের জন্য এখন একটা স্বাধীনতার বিষয় হয়ে গেছে লাভ ব্যাপারে জড়িয়ে পড়া। তখন এই জায়গা থেকে আমরা লাভকে কিন্তু একটা সিনোনিম হিসেবে দেখি, এবং নারীকে আরো বেশি দেখানো হচ্ছে যে নারী এখন ভালোবাসাকে আরো বেশি উপভোগ করছে। এবং এই জন্য তোমাদের অডিয়েন্সের জন্য কিন্তু গানও তৈরি করা হয়েছে। তোমার এই যে পাখিটা ঘর বোঝে না, উড়ে বেড়ায় বন বাদার, তোমরা তো ওই গানগুলো জানো। এবং এই যে পাখিটা ঘর বোঝে না, উড়ে বেড়ায় বন বাদার, হ্যাঁ, তাহলে এর মানে পাখিটা গৃহহারা ছন্ন ছাড়া, হ্যাঁ, এবং সে এখন যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে। এইভাবে করে নারীকে দেখানো হচ্ছে। এর মানেটা হলো পাখিটা তোমার পাখি মানে তো নারী, তোমার পাখিটা এখন আর ঘর বোঝে না। তাহলে ঘরকে দেখানো হচ্ছে একটা আবদ্ধ কিছু, এবং ঘরকে বোঝানো হচ্ছে একটা শিকলের মতো করে, এবং সে এখন ঘর বোঝে না, সে এখন মুক্ত, এখন সে পাখির মতো উড়ে বেড়ায়, এবং সে এখন ফ্রিডমের মধ্যে আছে। মানে দেখানো হচ্ছে যে মানুষ যখন তোমার সে সে এখন লাভ লাভ মানে লাভ রিলিজিয়নের মধ্যে যখন মানুষ প্রবেশ করে, তখন দেখা যাচ্ছে যে সে একটা স্বাধীনতা অনুভব করে, এবং এটা আমরা স্বাভাবিকভাবে দেখি বা স্বাভাবিকভাবে মনে করি। কিন্তু আমাদের উই হ্যাভ টু সি ক্রিটিক্যালি উইথ রিয়েলিটি, এবং আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ডাজ ইট মিন। আমরা দেখি যে লাভ স্বাভাবিকভাবে আমরা বলি যে লাভটা কি করে। লাভ বিষয়টাই হলো একটা অ্যাকচুয়ালি বন্ধন। আমরা যখন আমি যখন বলি যে এই হৃদয় তোমাকে দিলাম, ঠিক আছে, এর মানে হচ্ছে আমি এখন বন্ধনে আবদ্ধ হয়েছি। ঠিক আছে? এর মানে আমি আবদ্ধ হয়ে গেছি। তাহলে আমরা আরেক অর্থে যদি ফিলোসফিক্যালি দেখি যে লাভ কিন্তু একটা বন্ধন তৈরি করে। হ্যাঁ, এই বন্ধনটাকে আমরা কি হিসেবে দেখি? বন্ধনটাকে দেখি হচ্ছে যে আমরা যখন বন্ধনের মধ্যে চলে আসি, হ্যাঁ, এবং এইটাকে আমরা বাংলায় তখন বলে আবদ্ধ হয়ে যাওয়া। ঠিক আছে? এখন আমরা বলি যে আমরা তখন বলতে পারি যে অনেক ক্ষেত্রে তোমার লাভ কিন্তু তোমার কি তৈরি করছে, যে ফ্রিডমের এটাকে বলে কাউন্টার হিসেবে কাজ করছে। কখনো কখনো লাভ ফ্রিডমের সাথে সামঞ্জস্যপূর্ণ, কখনো কখনো লাভ আবার ফ্রিডমের কাউন্টার হিসেবে চলে আসে। সেটা কেমন? সেটা হলো যেমন ধরো তুমি এটাকে বলে তুমি কমিটমেন্ট দিয়েছ। এই কমিটমেন্ট দেওয়াটা হলো মানে চুক্তির মতো। এই চুক্তি মানে তুমি আর ইচ্ছা করলে করে আসতে পারো না, ইউ আর কমিটেড। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে কখনো কখনো যখন মানুষ কমিটেড হয়ে যায়, তখন সে তার ইচ্ছাকে আবদ্ধ করে ফেলে, এবং যেমন ধরো
তুমি বলছো যে আমি কমিটমেন্ট দিয়ে ফেলেছি, আমি আর সরতে পারবো না। এর মানে হচ্ছে মানুষ অলওয়েজ ফ্রিডমের মধ্যে থাকে না, মানুষ অনেক সময় ফ্রিডমের বাইরে গিয়ে ভ্যালুজের মধ্যে চলে যায়। ঠিক আছে? এর মানে লাভ ইজ নট অনলি ভ্যালুজ। হ্যাঁ, লাভ ইজ নট অনলি ভ্যালু, দেয়ার আর মেনি টাইপস অফ মেনি ফর্মস অফ ভ্যালুজ। তাহলে অনেক সময় দেখা যায় আমার সততা একটা ভ্যালু, আমার অনেস্টি। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে তুমি কমিটমেন্ট দিয়েছো, দ্যাট ইজ ইউর অনেস্টি। হ্যাঁ, তুমি বলছো যে আমি যেহেতু কমিটেড, হ্যাঁ, আই ক্যান নট আই ক্যান নট লিভ আই ক্যান নট লিভ হিম অর হার। এর মানেটা হচ্ছে এই কমিটমেন্ট আরেকটা ভ্যালু তৈরি করে, সেটা হলো সততা, অনেস্টি। ঠিক আছে? এর মানেটা হলো অনেক সময় মানুষ একটা ভ্যালুকে স্যাক্রিফাইস করে আরেকটা ভ্যালু দিয়ে। ঠিক আছে? দেখা যাচ্ছে তুমি ফ্রিডমের মধ্য দিয়ে তুমি লাভ রিলেশনে ঢুকেছো। এর মানে ফ্রিডম ইজ দ্য প্রসেস অফ তোমার প্রসেস অফ এঙ্গেজমেন্ট ইন লাভ। এর মানে ফ্রিডম ইজ দ্য প্রসেস অফ এঙ্গেজমেন্ট ইন লাভ। লাভে এঙ্গেজ হওয়ার জন্য ফ্রিডম তোমাকে কি করেছে? সহযোগিতা করেছে। দেন when you engage in love, then you have become bounded. Bounded within the structure of love. কেন? কারণ you are committed. এখন যখন তুমি কমিটেড হয়েছো, তখন যদি তোমাকে কেউ বলে না এই কমিটমেন্ট ছেড়ে আসো, তুমি বলো না আমি একটা আমার একটা কমিটমেন্ট এখানে আছে, আমি এটা ছাড়তে পারবো না। দ্যাট ইজ অনেস্টি। হ্যাঁ, এর মানেটা হচ্ছে যে তুমি ইচ্ছা করলেও তো কখনো কখনো ছাড়তে পারো না। যেমন আমরা ম্যারিটাল রিলেশনশিপের ক্ষেত্রে বলি, ম্যারিটাল রিলেশন দ্যাট ইজ কমিটমেন্ট। আমরা এটাকে বলি নিকা, এবং এটাকে আমরা বলি একটা চুক্তি, সেটা হলো কমিটমেন্ট। এর মানে ইউ হ্যাভ টু ফলো রুলস রেগুলেশনস ইন দ্য ম্যারেজ সিস্টেম। সুতরাং ইউ ক্যান নট ভায়োলেট দ্য নর্মস রেগুলেশনস অফ দ্য ম্যারেজ এবং রুলস অফ দ্য ম্যারেজ, এবং তুমি এটা ভায়োলেট করতে পারো না। সুতরাং ইউ ক্যান নট ইনভলভ ইন কালচার অফ ফ্রিডম। সেখানে তুমি আর ফ্রিডমের মধ্যে আর থাকতে পারছো না। কেন? কারণটা হলো তুমি কি করছো, তুমি অনেক সময় আমরা বলি হ্যাঁ স্বাধীনতার চেয়ে বড়, ফ্রিডমের চেয়ে বড় কিছু আর নাই। না, অনেক সময় দেখা যায় সততা একটা বড় কিছু হয়ে দাঁড়ায়। সেটা হলো তুমি যখন ম্যারেজের মধ্যে, ম্যারিটাল রিলেশনশিপের মধ্যে যুক্ত হয়েছো, তখন তুমি কিন্তু কমিটেড হয়ে গেছো। আর যখন তুমি কমিটেড হয়ে গেছো, তখন তুমি রুলস গুলো মানছো। এর মানে ইউ আর বাউন্ডেড বাই রুলস এন্ড রেগুলেশনস ইন দ্য স্ট্রাকচার অফ ম্যারেজ। এর মানে ম্যারেজ একটা স্ট্রাকচার, ম্যারেজের স্ট্রাকচারের মধ্যে রুলস রেগুলেশনস আছে। তাহলে বিফোর ম্যারেজ, হ্যাঁ, ইউ হ্যাড ফ্রি লাইফ, বাট আফটার ম্যারেজ ডু ইউ ফিল ইউ হ্যাভ ফ্রি লাইফ? তখন তুমি বলছো আই হ্যাভ কমিটেড। সেই কমিটমেন্টটি তোমাকে কম্প্রোমাইজে যেতে হয়। হ্যাঁ, তুমি ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে তুমি লাভের কারণেই তুমি ফ্যামিলির মধ্যে ঢুকেছো, এবং ফ্যামিলির মধ্যে যখন ঢুকেছো তখন তুমি কমিটেড হয়ে গেছো। কমিটেড যখন হয়েছো তখন তুমি রুলস রেগুলেশন দ্বারা বাউন্ডেড। তোমার এখন ইচ্ছা হয়েছে মানে আজকে সারা রাত বাইরে থাকবে, তুমি পারছো না, কারণ ইউ আর কমিটেড। হ্যাঁ, ইউ হ্যাভ টু মেক কম্প্রোমাইজ উইথ ইউর ওয়াইফ অর হাজব্যান্ড। এর মানে কি? এর মানেটা হলো যে রুলস এন্ড রেগুলেশনস তোমার তোমার ডিলিমিটস ইউর ফ্রিডম। এর মানে যখন রুলস রেগুলেশন আসে তখন তুমি সমস্ত ইচ্ছাগুলোকে প্রকাশ করতে পারো না। তাহলে তখন তখন মানুষ কি করে? লাভ এবং ফ্রিডমের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। কারণ যখন তুমি লাভের কারণে তুমি ম্যারেজে ঢুকেছো, ম্যারেজে ঢুকার পর তুমি বাউন্ডেড হয়ে গেছো উইদিন দ্য স্ট্রাকচার অফ রুলস এন্ড রেগুলেশনস এন্ড কমিটমেন্ট। দেন দেখা যাচ্ছে যে তোমার ভিতরে লাভটা এখন আরেকজনের ভিতর চলে আসছে। ধরো হয়তো বা লাভ আরেকজনের প্রতি চলে আসছে, কিন্তু তুমি এখানে রুলস রেগুলেশন, এখানে কমিটমেন্ট এটার মধ্যে আছে। আবার তুমি তোমার স্বাধীনতা বলছে যে এই পার্টনারকে ছেড়ে দিয়ে আরেকটা পার্টনারকে গ্রহণ করা। ঠিক আছে? তোমার এটা ফ্রিডম তোমাকে বলছে, কিন্তু কি হচ্ছে তোমার এটাকে বলে নর্মালি তোমার ফ্রিডম এটাকে বলছে। তো সেই জায়গায় তুমি তখন বলতে পারো আমার লাভ এবং ফ্রিডম হলো সিনোনিম। কেন? সেটা হলো আমার লাভ আরেকজনের প্রতি এসেছে বলে এখন আমার ফ্রিডম চাচ্ছে যে আমার ইচ্ছে চাচ্ছে সেই ফ্রিডম, সেই লাভের দিকে জড়িয়ে যেতে। কিন্তু দেখা যাচ্ছে যে তোমার প্রিভিয়াস লাভ, যে আগের যে লাভটা ছিল, ঠিক আছে, সেই লাভ তোমাকে যে আবদ্ধ করেছে, এটা তোমাকে কি করছে? অনেক রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, অনেক রুলস রেগুলেশন তোমাকে মানতে হচ্ছে। তুমি হুট করে ছাড়তে পারো না, নিয়ম কানুনগুলো মানতে হচ্ছে, তা নয় তোমাকে জরিমানা দিতে হবে। হ্যাঁ, অনেকগুলো ব্যারিয়ার কিন্তু রয়েছে। সুতরাং তোমাকে কেসের মধ্যে তোমাকে ফেলে দিতে পারে। হ্যাঁ, এবং কেউ বলতে পারে তুমি টর্চার করেছো, এই জন্য কেস দিয়ে দিতে পারে। তাহলে দেখা যাচ্ছে তুমি লাভের ভিতর ঢুকে কিন্তু রুলস রেগুলেশনের ভিতরে আবদ্ধ হয়ে গেছে।
সুতরাং তুমি লাভের ভিতর ঢুকলেই যে অলওয়েজ ফ্রি না, তাই না। লাভের ভিতর ঢুকলো তোমাকে রুলস রেগুলেশনের বাউন্ডারিটা মানতে হয় বলে তুমি কিন্তু একটা কনফ্লিক্টে থাকো যে হোয়াট উড বি ইউর বেস্ট চয়েস, লাভ অর ফ্রিডম। কখনো লাভ এবং ফ্রিডম সিনোনিম হয়ে যায়, কখনো অ্যান্টোনিম হয়ে যায়। ঠিক আছে, কারণ লাভের ভিতর ঢুকলেই রুলস রেগুলেশন স্ট্রাকচার কমিটমেন্ট এগুলো মানতে হয়। আবার সেগুলো মানতে গেলে তুমি আবার তোমার ইচ্ছাকে তুমি হুট করে তুমি ফ্লাকচুয়েট করতে পারো না, তোমাকে অনেকগুলো মেকানিজম মেনটেন করে তারপরে তোমাকে চেঞ্জ করতে হয়। এর মানে তোমাকে লাভ এবং ফ্রিডমের মধ্যে যে একটা কনফ্লিক্ট সেটার মধ্যে যেতে হয়। অনেক সময় আমরা বলি যে ফ্রিডম has been a cause of the unfreedom. Yeah, that is the philosophy and this is the reality. Freedom is the cause of the unfreedom. সেটা কি? সেটা হলো তোমাকে তোমাকে ছেড়ে দিয়েছে ফ্রিডম অফ চয়েসের দিকে। ঠিক আছে, তো ইউ হ্যাভ ফ্রি চয়েস। ঠিক আছে, এখন তুমি ফ্রি চয়েস করে একজন পার্টনারকে বেছে নিলে, বা পার্টনারকে বেছে নিলে কেন? কারণ তার আকর্ষণে তুমি মুগ্ধ হয়েছো। তার আকর্ষণে যখন মুগ্ধ হয়েছো, এখন সে এই মুগ্ধতা যে ক্যাপিটাল, এই ক্যাপিটালকে কাজে লাগিয়ে সে এখন তোমাকে রেগুলেট করছে। সে এখন তোমাকে রেগুলেট করছে যে তুমি এইভাবে চলো, তুমি এইভাবে চলো, তুমি কোথায় যাচ্ছ, সব এখন তোমাকে রেগুলেট করছে। এখন দেখা যাচ্ছে তুমি এখন বলছো যে আমি একটা বিশাল একটা ঝামেলা পড়ে গেলাম, এক খাসার মধ্যে ঢুকে গেলাম। আমি স্বাধীন ইচ্ছায় আমি লাভারকে চয়েস করছি, লাভের ভিতর ঢুকেছি, লাভারকে চয়েস করে এঙ্গেজ হয়ে তারপর সাথে তোমার কাপলিং লাইফ লিড করছি। এখন সে আমাকে পরিচালিত করছে। কেন? আমার লাভ, আমার আমার ফ্রিডম এখন আনফ্রিডম তৈরি করছে। আনফ্রিডম মানে এখন আমার ইচ্ছাকে আগের মতো প্রকাশ করতে পারছি না। মানেটা কি? মানে লাভ তোমাকে একটা আয়রন কেসের মধ্যে ঢুকিয়ে ফেলছে। তাহলে দেখা যাচ্ছে যে তোমার লাভ এবং ফ্রিডমের মধ্যে একটা কনফ্লিক্ট কিন্তু থেকে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা দেখি যে তোমার এই লাভ এবং ফ্রিডমের মধ্যে কনফ্লিক্ট থেকে, লাভ এবং ফ্রিডমের মধ্যে যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট থেকেই কিন্তু ফ্যামিলির মধ্যে ডিসপিউট, স্ট্রাগল এবং কনফ্লিক্ট এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে তোমার আমরা যদি বলি সেটা হলো এই যে তোমার ফ্রিডম কি করেছে, ফ্রিডম রিস্কি অপরচুনিটি তৈরি করেছে। ঠিক আছে, তোমার এই যে বেক নিজেই বলছেন দ্য ফ্রিডমস অফার রিস্কি অপরচুনিটিস। এর মানে ফ্রিডম যে তোমার যে স্বাধীনতা, এটা একটা ঝুঁকি তৈরি করেছে, ঝুঁকির ক্ষেত্র প্রস্তুত করেছে। ফ্রিডমস এর মানে ইউর ফ্রিডম অফার্স রিস্কি অপরচুনিটিস। কিভাবে? দ্য মোর ইন্টেন্স আওয়ার ফিলিংস আর, আমাদের ফিলিংস গুলো যত গভীর বা যত আমরা বলি হৃদ্যতাপূর্ণ, দ্য মোর ইন্টেন্স আওয়ার ফিলিংস আর দ্য মোর লাইকলি উই আর টু সাফার ফ্রম দেম, আমরা তত বেশি সাফারার হচ্ছি। এর মানে হচ্ছে যে আমাদের ফিলিংসই আমাদেরকে সাফারিংস এর মধ্যে নিয়ে যাচ্ছে। দ্যাট ইজ রিস্ক অপরচুনিটিস। হাউ? কিভাবে? তোমরা এখন ফ্যামিলির মধ্যে তোমার এটাকে বলে ম্যারিটাল রিলেশনশিপের মধ্য দিয়ে তোমরা এখন ফ্যামিলি রান করছো। এখন এখানে তোমাদের ফিলিংস আছে, ইন্টেন্স ফিলিংস আছে, কিন্তু এখানে আবার সাফারিংস আছে। কি কারণে? ফ্রম দ্য মিস্টেকস, মিসআন্ডারস্ট্যান্ডিং, কমপ্লিকেশনস দে ব্রিং অ্যাবাউট দে আর তাহলে আমরা দেখি যে এই যে তোমার ফিলিংস আছে বলেই মিস্টেক হয়, ফিলিংস আছে বলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তুমি ফিলিংস আছে বলে ইউ হ্যাভ ডিপ ফিলিংস। এখন ধরো তুমি তোমার যে ওয়াইফ বা হাজবেন্ড কারোর সাথে ফোনে কথা বলছে, কারোর সাথে চ্যাট করছে, তুমি কি করছো? এই তুমি এরকম করছো কেন? তুমি আচ্ছা তুমি এত কার সাথে কথা বলো? তুমি মানে আমার সাথে কথা না বলে মানে কার সাথে এত কথা বলো? তুমি এখন আগের মতো আমার সাথে কথা না বলে তুমি কি কলিগদের সাথে বা তোমার জব এটাকে বলে কাদের সাথে তুমি যোগাযোগ করছো? ঠিক আছে, এই কথাগুলো এখন বলছে। তখন বলছে তুমি আমাকে আমার একটা ফ্রিডম অফ লাইফ আছে না, আমি কি মানুষের সাথে কথা বলতে পারি না? আমি কি মানুষের সাথে আমার যোগাযোগ কি আমি বন্ধ করে দিতে পারি? আমার কি একটা লাইফ আছে না? তখন ও কি বলছে যে দেখো আমার তো আলাদা একটা ফিলিংস আছে তোমার প্রতি, সেই জায়গা থেকে আমি তোমাকে ভয় করি। তুমি মাইন্ড করো না, কারণ আমার একটা মাথায় অলওয়েজ একটা চিন্তা কাজ করে যে তুমি ছুটে যাও কিনা। হ্যাঁ, এর মানে আই হ্যাভ ইন্টেন্স ফিলিংস, এবং ইন্টেন্স ফিলিংস থেকে আবার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিং মানে হলো সন্দেহ।
হ্যাঁ, এবং আমাদের সমাজে এখন অনেক বেশি ফ্যামিলি ডিসপিউট হচ্ছে সন্দেহ থেকে, এবং এই টেকনোলজিক্যাল সোসাইটিতে সন্দেহ আরো বেশি বেড়ে যাচ্ছে। এখন ছবি তুলছে, ক্যামেরা সেলফি থেকে ছবি তুলছে, এখন সন্দেহ করছে এই ব্যাপার কি, তোমার এত ক্লোজলি দাঁড়িয়েছো কেন, হ্যাঁ তুমি এইভাবে দাঁড়িয়েছো কেন, তুমি ওর দিকে এইভাবে তাকিয়েছো কেন, এরকম করে হাসছো কেন, ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাচ্ছে। এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর যে সুযোগটা এটা আরো তৈরি করে দিয়েছে সেলফি। এবং সেলফি কি করেছে, সেলফি মানে হচ্ছে ক্যামেরার বন্দি করা। তাহলে ক্যামেরায় যখন ছবিকে বন্দি করা হয়, সেই ছবি যখন কাছে চলে আসে, হ্যাঁ পাঠানো হয়, বা মেসেঞ্জারে পাঠানো হয় বা ফেসবুকে দিয়ে দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে এই কিভাবে দাঁড়িয়ে আছে পার্টনার, একজন পার্টনার হাজবেন্ড ওয়াইফকে, ওয়াইফ হাজবেন্ডকে মনিটর করছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এইভাবে কেন, এইভাবে কেন, এইভাবে হাঁটছে কেন, এইভাবে কথা বলছে কেন। এইভাবে দেখা যায় মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, মিস্টেকও কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা দেখি যে কমপ্লিকেশন এটাও বেড়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে কমপ্লিকেশন তো বাড়ছেই, কারণটা হলো সে এখন মানুষ এখন আর ঘরে অত সময় দিচ্ছে না, অথবা মানুষের জব মার্কেটের মধ্যে থাকছে, তাদেরকে মেল ফিমেল সবার সাথে নেগোসিয়েটিং এর মধ্যে থাকতে হচ্ছে, সবার সাথে কমিউনিকেশন মধ্যে থাকতে হচ্ছে। ফলে একটা মানুষের আবেগও কিন্তু অনেক সময় ফ্লাকচুয়েট করে, হ্যাঁ। এবং মানুষের এটাকে বলে, একজন বলছে যেটা বেগ উল্লেখ করেছেন, সেটা হলো মানুষের হার্ট এখন কিসের মতো হয়ে গেছে, ফ্লিমজি। মানুষের হার্ট হয়ে গেছে এখন অ্যাজ লাইক অ্যাজ ফ্লেক্সিবল মাসেল। ফ্লেক্সিবল মাসেল বুঝো? ফ্লেক্সিবল মাসেল হলো এই যে, এটা হলো ফ্লেক্সিবল মাসেল, হ্যাঁ এটা ফ্লেক্সিবল মানে সহজে নাড়াচাড়া করা যায়। মানুষের হার্ট এখন স্থির নাই, মানুষের হার্ট এখন সলিড নাই, মানুষের হার্ট এখন ফ্লেক্সিবল। একজন সুন্দর মিষ্টি কথা বলছে, তুমি দুর্বল হয়ে গেছো। একজন সুন্দর আকর্ষণীয় কথা বলছে, চলো না আমরা রেস্টুরেন্টে খেতে যাই, তুমি হ্যাঁ আমাকে বলছে, কত আমাকে প্রায়োরিটি দিয়েছে, তারপর তুমি রেস্টুরেন্টে খেতে গিয়েছো। তারপরে তোমার রেস্টুরেন্ট কথা গিয়ে বলতে গিয়ে তোমার সুন্দর সুন্দর কথা বলছো। এখন তুমি এসে যদি আবার বাসায় এসে বলো আমাকে আমার আমাকে অমুক রেস্টুরেন্টে খাওয়াইছে, সাথে সাথে এটা নিয়ে শুরু হয়ে যায়, কি তোমার প্রতি এত ঝোঁক কেন, হ্যাঁ তোমাকে রেস্টুরেন্টে নিচ্ছে কেন, হ্যাঁ আর কাউকে পায় না, তোমার দিকে ঝোঁক। তখন সে আবার কি একটা হয়, কমপ্লিকেশনটা দেখতে পায়। তাহলে একদম সোশ্যাল, এই যে জব মার্কেট, এই যে ফ্যামিলি লাইফ, এটার মধ্যে যে একটা কমপ্লেক্সিটি, এটা কিন্তু এখন মানুষের ডিস্ট্রেসটাকে বাড়িয়ে দিচ্ছে। কিন্তু সেটা ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক প্রবলেম হয়ে গেছে, যে ডিস্ট্রেস, টেনশন এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এবং বেক নিজে বলছে, the cause of the rising distress and tension is not mainly by their fault, is by product of too much egocentricity. এর মানে হচ্ছে ইগোসেন্ট্রিসিটিটা হচ্ছে যে মানুষ এখন অনেক বেশি ইগোসেন্ট্রিক হয়ে গেছে। সেটা হলো মেল এবং ফিমেল, তারও ইগোসেন্ট্রিক হয়ে গেছে। পুরুষের তো ইগোসেন্ট্রিক একটা মেলনেস আছে। সেটা আরেকটা জিনিস হলো, ফিমেলও মনে করছে যে সে এখন হায়ার এডুকেটেড, সুতরাং তার সাথে এখন এইভাবে কথা বলা, সে মনে করছে আমিও হায়ার এডুকেটেড বা আমিও এডুকেটেড, বা আমার সাথে এইভাবে কথা বলা মানে না। অথবা সে একটা উইমেন ফ্রিডম, উইমেন যে একটা রাইট সেটা অনুভব করে। আগের মতো সে ট্রেডিশনাল বাউন্ডারির মধ্যে সে থাকতে চায় না, ইনস্টিটিউশনাল ব্যারিয়ার মধ্যে সে থাকতে চায় না। এবং সে দেখা যাচ্ছে যে নারীও যেমন স্বাধীনতার মধ্যে থাকতে চায়, পুরুষও স্বাধীনতার মধ্যে থাকতে চায়। এই জায়গা থেকে এই স্বাধীনতার ক্ষেত্রে একটু বাধা দেখলেই মানুষ ইগোসেন্ট্রিক হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের ইগোসেন্ট্রিসিটি, নিজেকে একটু বড় মনে করা, এবং এডুকেশনের মধ্য দিয়ে মানুষ মনে করে যে সে একটা বড় কিছু হয়ে গেছে। এবং অনেক হায়ার এডুকেটেড মানুষ এখন নিজেকে বড় মনে করা শুরু করেছে, কিন্তু অনেক কম শিক্ষিত মানুষ কিন্তু অনেক সময় নিজেকে ছোট মনে করে। কিন্তু হায়ার এডুকেটেড হলে অনেকেই দেখা যাচ্ছে নিজেকে বড় মনে করতে গিয়ে সে এগোসেন্ট্রিক হয়ে গেছে। ফলে দেখা যাচ্ছে এবং মেল এবং ফিমেল দুজনকে সমান মনে করা শুরু করেছে। এই জায়গা থেকে আমরা দেখি যে মানুষের লাইফ অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, এবং মানুষের ইগোসেন্ট্রিসিটি এবং ডিসপিউট ম্যানেজমেন্টটাকে জটিল করে ফেলেছে। তাহলে ডিসপিউট ম্যানেজমেন্ট ইজ দ্য কোর ফাংশন ইন ফ্যামিলি লাইফ, বাট it has become so difficult to manage the environment of distress, environment of dispute. এটাকে ম্যানেজ করা এখন কঠিন হয়ে গেছে। এবং এই জায়গা থেকে তখন আমরা দেখি যে ফ্যামিলি এখন কোথায় চলে গেছে। তোমরা দেখো যে বেক উল্লেখ করেছেন যে কি হয়ে গেছে, এখন ফ্যামিলি লাইফ কেমন হয়ে গেছে, তোমার ফ্লিমজি ফ্যামিলি, হাই ডিভোর্স, টেনশন এন্ড হাই আনসার্টেনিটি। মানেটা হচ্ছে যে দ্য কনসিকুয়েন্সটা কি, কনসিকুয়েন্সটা হলো তোমার ফ্যামিলি হয়ে গেছে ফ্লিমজি, হ্যাঁ অ্যাজ লাইক অ্যাজ মাসেল বডি। হ্যাঁ তোমার তোমার এটাকে বলে ফ্লিমজি মানে কি, ভঙ্গুর হয়ে গেছে।
তাহলে তুমি দেখো যে আগে আমি এগুলো আরো ব্যাখ্যা করেছি মিডিয়া বইতে, কর্পোরেট গণমাধ্যম বিশ্বায়ন, এগুলো কিন্তু আমি লাভের উপর কিন্তু একটা চ্যাপ্টার আছে, সেখানে আমি ব্যাখ্যা করেছি। সেটা হলো যে এই যে মানুষের আগে মানে ঘূর্ণিঝড় হলে, টর্নেডো হলে মানুষের ঘরগুলো নড়বড়ে ছিল। মানুষের আগে ইট পাথর ওরকম ছিল না, অনেক মানুষ গরিব ছিল এবং তাদের ঘরগুলো নড়বড়ে ছিল। মানুষের ঘর নড়বড়ে দেখেই আমরা বলতাম যে সে এখন গরিব, সে গরিব বলে তার ঘর নড়বড়ে, মানে গরিব মানুষের ঘর নড়বড়ে থাকে, এটা আমরা স্বাভাবিকভাবেই জানি। কিন্তু এখন মানুষ ধনী হয়েছে, মানুষের টাকা পয়সা হয়েছে, অর্থ সম্পদ হয়েছে, কিন্তু ঘর নড়বড়ে। তাহলে এই মানুষগুলোকে আমরা কি করে ধনী বলতে পারি? আমরা বলতে পারি দোজ হু আর ইকোনমিক্যালি রিচ বাট দে আর পুয়ার, হ্যাঁ, ইন টার্মস অফ কালচার। তাদের ঘর নড়বড়ে, কেননা আমরা ওয়েস্টার্নে তোমার লিভিং একসাথে বসবাস করা এখন তোমার জটিল হয়ে গেছে। এবং তোমার নিজেই বলছে, উলডিস বেক নিজেই উল্লেখ করেছেন যে ইন্টারভিউর মাধ্যমে তারা পেয়েছেন যে ওরা বলছে হোয়াই লিভিং টুগেদার ইজ সো ডিফিকাল্ট, একসাথে বসবাস করা এখন কেন জটিল হয়ে গেছে। মানে একসাথে বসবাস করাটা, যেখানে আগে মানুষ একসাথে বসবাস করতো আজীবন, আগে মানুষ সারাটা জীবন বসবাস করতো একসাথে, সহজেই ডিভোর্স হতো না, হতো খুবই রেয়ার, কিন্তু ডিভোর্সটা ছিল কম। এবং হিন্দু সোসাইটিতে তো তোমার ডিভোর্স টোটালি নিষিদ্ধ। ইসলামিক সোসাইটিতে ডিভোর্সটাকে করা হয়েছে লিমিটেড, এবং করা হয়েছে মানে যে ইসলামিক সোসাইটিতে তোমার ডিভোর্স ইজ পারমিটেড যখন দেখা যাচ্ছে কোনোভাবেই এদের সংসারকে টিকানো সম্ভব না, তখন কিন্তু ডিভোর্স পারমিটেড ইন ইসলামিক রিলিজিয়ান। যদিও রিলিজিয়ানে বলছে যদিও though it is permitted, but so it is not embraced by religion, it is so hateful by God. So সুতরাং এটা কিন্তু ঘৃণিত একটা কাজ, ঠিক আছে। আমরা স্মোকিং এর মতো আমরা এটাকে ডিভোর্সটাকে কিন্তু একটা ঘৃণিত কাজ হিসেবেই ধর্ম থেকে মনে করা হয়, যদিও পারমিট করা হয়েছে যদি সংসার কোনোভাবে টিকিয়ে রাখা না যায়। তো সুতরাং এবং তোমার এটাকে বলে, ইসলাম ধর্মে কি বলছে যে তোমাদের ঘরের মধ্যে যদি ডিসপুট হয়, দ্বন্দ্ব হয়, তোমরা দুই পক্ষ থেকে তোমার আত্মীয় স্বজনকে নিয়ে আসো, দুই পক্ষের মুরব্বীকে নিয়ে এসে আলোচনা করো, তোমরা পরস্পর আলোচনা করে এটা মীমাংসা করো। হ্যাঁ, কিন্তু ডিভোর্সে যেন না যাওয়া হয়। ডিভোর্সটা হলো কোনো উপায় না থাকলে, সমস্ত মেকানিজম ফেল করলে তখন ডিভোর্সে যাওয়ার একটা পারমিশন রয়েছে, কিন্তু ইট ইজ নট encouraged, it is not embraced by religion. তো কিন্তু এখন মানুষের ডিভোর্স হয়ে গেছে, কমন একটা ইস্যু হয়ে গেছে, ডিভোর্স এখন নর্মাল একটা ইস্যু হয়ে গেছে। এবং ওয়েস্টার্নে ডিভোর্সের আশঙ্কায় অনেকে বিয়ে করতে চায় না, ডিভোর্স হবে, দে মনে করে যে তোমার প্রবাবিলিটি বলছে যে ডিভোর্স হবে, তখন তারা দেখা যাচ্ছে বিয়ে করতে চাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে ডিভোর্সটা এখন একটা কমন ইস্যুতে তোমার কমন ইস্যুতে পরিণত হয়েছে। তাহলে এখন ডিভোর্সটা যখন কমন ইস্যু হয়ে গেছে, সেটা কেন হয়েছে? এই যে কারণগুলো আমি বলছি, সেটা হলো তোমার এক হলো মানুষ ইমোশনাল হওয়ার কারণে মানুষ কি করছে, মানুষের রিজনের মধ্যে মানুষ থাকছে না, মানুষ এখন ইগোসেন্ট্রিক হয়ে গেছে, মানুষ এখন ওয়ার্ক এবং ফ্যামিলি, জব মার্কেট এবং ফ্যামিলি এই দুটোর মধ্যে ম্যানেজ করতে পারছে না, ইগোসেন্ট্রিসিটির কারণে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে পারছে না, এবং দেখা গেছে মানুষ অনেক বেশি এখন ডিহিউম্যানাইজড হয়ে গেছে। এবং বেক নিজেই তার বইতে উল্লেখ করেছেন জাংয়ের আইডিয়াটা, our world has become dehumanized to the same degree as our scientific understanding has grown. এর মানেটা হচ্ছে যে মানুষ এখন অনেক বেশি ডিহিউম্যানাইজড হয়ে গেছে, সহজেই মানুষ কিন্তু তোমার ডিভোর্স দিয়ে ফেলছে। এবং আমরা অনেক সময় বলি যে হ্যাঁ ডিভোর্স দিতে পারে, হ্যাঁ তার ভালো না লাগলে ডিভোর্স দিতে পারে, বাট হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ ডিভোর্স? we need to know, we need to understand what is the consequence of divorce. এবং সেক্ষেত্রে আমরা দেখি যে ডিভোর্স সম্পর্কে বেক কি বলেছে, তোমরা দেখো যে ডিরেক্ট, এবং তার পেজ নম্বর সামনে উল্লেখ করেছি যে উল্লিস বেক নিজে উল্লেখ করেছেন যে a divorce in a family with children is disruption which cannot be compared with any other life crisis. মানে ডিভোর্স ইন এ ফ্যামিলি উইথ চিলড্রেন, যেই পরিবারে সন্তান আছে সেখানে ডিভোর্স হওয়াটা ইজ এ ডিসরাপশন, এটা এমন একটা বিপজ্জনক ঘটনা which cannot be compared with any other crisis, যেটা কোনো ক্রাইসিসের সাথে, কোনো সংকটের সাথে কম্পেয়ার করা যায় না।
হ্যাঁ, এর মানে হচ্ছে যে এটা একটা সিরিয়াস ক্রাইসিস। তাহলে ডিভোর্স ইজ দ্য সিরিয়াস ক্রাইসিস নট অনলি ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বাট ইন বাংলাদেশ সোসাইটি। আমাদের বাংলাদেশে এখন ডিভোর্স ব্যাপকভাবে বেড়ে গেছে, এবং বাংলাদেশের শহরের মধ্যে তোমরা দেখো কি হারে ডিভোর্স বেড়ে গেছে। এর উপর রিপোর্ট আসছে, তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন 40টা করে তোমার ডিভোর্স হচ্ছে। তাহলে প্রতিদিন 40টা করে ডিভোর্স মানিটা কি? এবং ডিভোর্স হওয়াটা এক ধরনের সুইসাইডাল কেসের চাইতেও কিন্তু অনেক জঘন্য। ইন মোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনস, উল্লেখ করেছেন বেগ, ইন মোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনস, earthquakes, floods, fire, parents instinctually get their children to safety. যখন ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, যখন ভূমিকম্প হয়, বন্যা হয়, তোমার অগ্নিকাণ্ড হয়, প্যারেন্টস কি করে? ইনস্টিংচুয়ালি গেট দেয়ার চিলড্রেন টু সেফটি, তাদেরকে সেভ করে জীবন বাজি রেখে। তাহলে যখন ঘূর্ণিঝড় হবে, যখন ভূমিকম্প হবে, বন্যা হবে, অগ্নিকাণ্ড হবে, মা বাবা কিন্তু তার সন্তানকে আগে বাঁচাবে। ইনস্টিংচুয়ালি দে গেট দ্য চিলড্রেন টু সেফটি, চিলড্রেনকে বাঁচানোর জন্য তার উদ্গ্রীব থাকে। বাট ইন ক্রিটিক্যাল সিচুয়েশন অফ ডিভোর্স দেয়ার ওন প্রবলেমস টেক প্রায়োরিটি। কারণ কিন্তু ডিভোর্সের সিচুয়েশন আসলেই তাদের নিজেদের সমস্যায় সবার আগে প্রাধান্য পায়। ওয়াইল ডিভোর্স প্রসিডিংস আর আন্ডার ওয়ে, প্যারেন্টস নেগলেক্ট দেয়ার চিলড্রেন, প্যারেন্ট কিন্তু তাদের সন্তানদেরকে নেগলেক্ট করে। তাহলে যখন অন্য দুর্যোগ আসে তখন সন্তানদেরকে পিতামাতা সবার আগে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখন ডিভোর্সের কেস আসে, ডিভোর্সের ইস্যু তৈরি হয়, তখন তারা নিজেদের প্রবলেম নিয়ে মাথা ব্যস্ত থাকে। দে নেগলেক্ট দেয়ার চিলড্রেন, ডোমেস্টিক অর্ডার ব্রেক্স ডাউন, চিলড্রেন আর লেফট টু দেমসেলভস। চিলড্রেনকে কিন্তু সন্তানের প্রতি যে টেক কেয়ারিং, সন্তানের প্রতি দায় দায়িত্ব, এগুলো কিন্তু হারিয়ে যায়। প্যারেন্টস স্পেন্ড লেস টাইম উইথ দেয়ার চিলড্রেন, প্যারেন্টস সন্তানের দিকে কম মনোযোগী হয়, এন্ড হ্যাভ লেস এমপ্যাথি ফর দেয়ার নিডস, আগের মতো সেই ভালোবাসা দরদ সেটা থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে সো ডেঞ্জারাস, হোয়াট এ ডেঞ্জারাস ডিভোর্স ইজ, যে কতটুকু ডেঞ্জারাস হলে সে দেখা যাচ্ছে যে সন্তানের সেফটিকে আর গুরুত্ব দিচ্ছে না, সন্তানের টেক কেয়ারিং কে গুরুত্ব দিচ্ছে না, নিজেদের সমস্যাকে নিয়ে মাথা ব্যস্ত থাকে, তখন সন্তানের প্রতি যে ন্যাচারাল যে তোমার এঙ্গেজমেন্ট, যে ন্যাচারাল যে অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু হারিয়ে যায়। এবং সেই কারণেই বলছে যে আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ডিহিউম্যানাইজড, আমাদের বিশ্ব এখন এত বেশি ডিহিউম্যানাইজ হয়ে গেছে টু দ্য সেম ডিগ্রি অ্যাজ আওয়ার সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ গ্রোন, বিজ্ঞানের অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু আমাদের বিশ্ব অনেক বেশি তোমার অমানবিক হয়ে গেছে। ম্যানকাইন্ড ফিলস লস্ট ইন দ্য কসমস, মানুষ এখন হারিয়ে ফেলেছে নিজেকে। ইট ইজ নো লঙ্গার বাউন্ড টু নেচার, এখন তারা নেচারের মধ্যে বাউন্ডেড না, হ্যাজ লস্ট ইটস ইমোশনাল সাবকনশিয়াস আইডেন্টিটি উইথ ন্যাচারাল ফেনোমেনা। মানুষের যে একটা সাবকনশিয়াস আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকেও মানুষ কিন্তু ভুলে যাচ্ছে। হ্যাঁ, এবং ভুলে গিয়ে হারিয়ে যাচ্ছে মানুষের যে ন্যাচারাল আইডেন্টিটি, সেই ন্যাচারাল আইডেন্টিটিকে ভুলে যাচ্ছে। ভুলে গিয়ে তার ইমোশনকে গুরুত্ব দিতে গিয়ে সে কিন্তু সোসাইটিকে, ফ্যামিলিকে ভেঙে ফেলছে, সোসাইটিকে একটা দুর্যোগের মধ্যে, একটা দুরবস্থার মধ্যে ফেলে দিচ্ছে, অশান্তির মধ্যে থাকছে, একদম লং টার্ম আনহ্যাপিনেস এর মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে। তাহলে মডার্নিটি, এই যে আজকের যে লেট মডার্নিটি একটা আনহ্যাপি ফিউচার এবং আনহ্যাপি লাইফের মধ্যে আমাদের নিয়ে যাচ্ছে। এবং দ্যাট ইজ দ্য হিউজ, মানে we see the huge risk and uncertainty in our life, in our future life, in our family life. সুতরাং that must be solved by different way, by taking different mechanism. So we should find out the mechanism, how can we solve these problems. So the greater problem is here that we created love as our religion. তো সেখানে লাভকে আমরা রিলিজিয়ন বানানোর কারণেই দেখা যাচ্ছে আজকে এই অবস্থা হয়ে গেছে। ডিভোর্স এখন তোমার একটা কমন ইস্যু হয়ে গেছে। এখন ডিসপিউট, ফ্যামিলি ব্রেকডাউন, ফ্যামিলি ভেঙে যাওয়া, ফ্যামিলি ফ্রেজাইল হয়ে যাওয়া, ফ্যামিলি ভেঙে যাওয়া এখন সহজ হয়ে গেছে। সুতরাং ফ্যামিলি লাইফ এখন একটা জটিল যে অবস্থায় পরিণত হয়েছে। তাহলে আমরা কিন্তু যে অকৃত্রিম যে মানুষের সে শান্তির জায়গা ফ্যামিলি পরিবার, সেই শান্তির জায়গাকে আমরা অশান্তির জায়গায় পরিণত করেছি। এবং এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের একটা গ্লোবাল ক্রাইসিস হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা সোশ্যাল
রিয়েলিটিটাকে আমরা বুঝতে পারি, যে আমরা ক্যাওয়াজ অফ লাভটাকে বুঝতে পারি, লাভ রিলিজিয়ন হিসেবে আমাদের সোসাইটিকে, আমাদের লাইফকে কোথায় নিয়ে গেছে সেটাকেও কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে আমরা দেখি যে আমরা কি করছি, আমরা অতিরিক্ত স্বাধীনতার মধ্যে থাকতে চাই। এই যে while nowadays they are wading through a swamp of ideology called happiness, আমরা খুব সস্তা, আমরা জলাভূমির মধ্যে তোমার সহজেই চলে যেতে চাই, উড়াল দিয়ে চলে যেতে চাই। হ্যাঁ, পাখিটা ঘর বুঝে না, উড়ে বেড়ায় বন বাদার। কিন্তু পাখিটা ঘর বুঝে না, উড়ে বেড়ায় বন বাদার, এই স্বাধীনতার মধ্যে যে একটা অশান্তি আছে, এই স্বাধীনতার মধ্যে যে ইনসিকিউরিটি আছে, সেই ইনসিকিউরিটিটাকে আমাকে বুঝতে হবে। সুতরাং পাখিটা বন বাদার উড়ে গেলেই হবে না, সেই বন বাদারে কিন্তু অনেক পশু পাখি আছে, জীবজন্তু আছে, তারা কিন্তু তোমার ম্যাসাকার করে ফেলতে পারে, তারা কিন্তু স্বাধীনতাটাকে খেয়ে ফেলতে পারে। সুতরাং we have to calculate what is important in our life, what is the what should be what should have greater priority, what should have priority, honesty or freedom. Always freedom is the right of human, but now our freedom is instinctual freedom. The problem is instinctual freedom. It is not based on reason. So we are carrying our life. We are carrying our life with instinctual freedom. So problem is not freedom is not problem. Problem is that what kind of freedom we pursue. We are following what kind of freedom. Is it instinctual freedom or reasonable freedom? সুতরাং আমাদের ইনস্টিংচুয়াল ফ্রিডম ইজ দ্য গ্রেটার প্রবলেম ইন আওয়ার লাইফ, এবং সেই কারণে ইনস্টিংচুয়াল ফ্রিডমকে এখন আমরা প্রশ্নবিদ্ধ করছি। পাখিটা উড়ে যায় এবং পাখিটা ঘর খুঁজে না, বন বাদার উড়ে যায়, এটাই তো প্রবলেম হয়ে গেছে। কারণ পাখিটা যে বন বাদার ঘুরে বেড়ায়, উড়ে যায়, এর মধ্যে তো রিজন নাই। সে স্বাধীনতাকে দেখেছে, সে সততা দেখে নাই, সে অনেস্টি দেখে নাই, সে কিন্তু রিজন দেখে নাই। সুতরাং সে তার কেয়ারলেসনেসকে দেখিয়েছে, সে কেয়ারফুলনেসকে দেখে নাই। তাহলে আমরা দেখি আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই প্রবলেম সমস্যাগুলোকে সলভ করে বা কমিয়ে আমরা সুন্দর পরিবার কাঠামো, সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারি। এক্ষেত্রে আমি মনে করি যে তোমরা মনে হয় বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছো, কি বলো? জি স্যার। জি স্যার। কার কোনো প্রবলেম? না স্যার। স্যার এগুলো থেকে তাহলে প্রতিকারের উপায় কি স্যার আমাদের? হ্যাঁ, প্রতিকারের উপায় তো সহজে বলা যাবে না, কিন্তু যদি আমি একটু টাচ দিয়ে গেছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে যে আমি যদিও টাচ দিয়ে গেছি, তোমাকে বুঝতে হবে যে তোমাকে প্রথমে বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়। হ্যাঁ, প্রবলেম গুলো যখন তুমি ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবে তখন সমাধান করা। যেমন আমি একটা প্রবলেম বলছি, ইনস্টিংচুয়াল ফ্রিডম। এর মানে আমাদেরকে ইনস্টিংচুয়াল ফ্রিডমটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। কি দিয়ে কন্ট্রোল করতে হবে? আমার রিজন দিয়ে। এর মানে ইউ হ্যাভ টু বি রিজনেবল পারসন। এর মানে তোমার ইমোশন কিন্তু তোমার গৃহশত্রু, ঠিক আছে। তাহলে আমরা যে আমাদের ইমোশনকে এত প্রায়োরিটি দিচ্ছি, আমাদের ইগোসেন্ট্রিক যে আমি বড়, আমি মানে একটা ইগো, আমার যে ইগোসেন্ট্রিক মেন্টালিটি, আমাদের যে তোমার ইমোশনাল সেন্ট্রালিটি, এবং আমাদের যে তোমার রোমান্টিসিজমের মধ্যে তোমার অবসেসড হয়ে যাওয়া, এগুলোই তো প্রবলেম। এবং আমরা যে লাভটাকে রিলিজিয়ন করে ফেলেছি, দ্যাট ইজ দ্য প্রবলেম, ঠিক আছে। সুতরাং তুমি তোমার হার্টটাকে একজনের মধ্যে দিয়ে দিয়েছো, তোমার হার্ট আর সমাজের মধ্যে নাই। তোমার হার্ট আর পরিবারের প্রতি দায় দায়িত্ব, আত্মীয় স্বজনের প্রতি দায় দায়িত্ব, তোমার এটাকে বললে মানুষের প্রতি দায় দায়িত্ব, প্রতিবেশীদের প্রতি দায় দায়িত্ব, এগুলির মধ্যে নাই। তো এই যে তোমাকে প্রশ্ন করতে দিতে হবে যে আমার হার্ট কোন দিকে যাচ্ছে, কেন যাচ্ছে। ইউ হ্যাভ টু ইভ্যালুয়েট উইথ ইউর রিজন, ঠিক আছে। এবং ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অরিজিন আইডেন্টিটি। হ্যাঁ, এই জন্য আমরা বলছি যে উই হ্যাভ লস্ট, যেটা বেগ উল্লেখ করছি, উই হ্যাভ লস্ট আওয়ার সাবকনশিয়াস আইডেন্টিটি। হ্যাঁ, আমরা আমাদের আইডেন্টিটিকে ভুলে ফেলেছি, ঠিক আছে। তাহলে তুমি তোমার অরিজিনটা কি, তোমার প্রকৃত পরিচয় কি, সেটা তোমাকে বুঝতে হবে। মানুষ যখন প্রকৃত পরিচয় না পায় তখনই সে ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে। সুতরাং মানুষকে রিজনেবল হইতে হবে এবং দায়িত্ববোধ চেতনা তার থাকতে হবে। মানুষ যখন তার অরিজিনকে বুঝতে পারবে তখন সে তার দায়িত্ববোধ জন্ম নিবে এবং সে দায়িত্ব
চেতনাই কিন্তু তার সামাজিক ভারসাম্য, পারিবারিক ভারসাম্য এগুলো রক্ষা করতে হেল্প করবে। স্যার তাহলে এই মানে এই সমস্যা থেকে বাঁচার জন্য মনে হচ্ছে তারা ওই বিয়েকেই প্রায়োরিটি দিচ্ছে, লিভ টুগেদার বা বিয়ে বাদে যেগুলা ওগুলাকে তারা প্রায়োরিটি দিচ্ছে না নাকি? এটাকে জাস্ট তারা অল্টারনেটিভ হিসেবে দেখছে, এর মানে দে আর নট গেটিং এনি আদার ওয়ে, বুঝছো? মানে বিয়ে তুলনামূলক বেস্ট সলিউশন, মানে বেটার সলিউশন না, বিয়েটাকে তারা ম্যানেজ করতে পারছে না বলে মানুষ অল্টারে যাচ্ছে, কিন্তু দ্যাট ক্যান নট বি সলিউশন। হ্যাঁ, কারণ এটা কখনো কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া কোনো ইকুইলিব্রিয়াম ভারসাম্য সম্ভব না। স্যার তাহলে তো ভালোবাসায় কোনো সমাধানই নাই স্যার। ভালোবাসার মধ্যে তো তাহলে কোনো সমাধানই নাই। এই জন্য আমি এটাকে বলেছি দ্যাট ইজ ইনস্টিংচুয়াল লাভ। লাভের তো ভেরিয়েশন আছে, ভ্যারাইটিজ লাভ, ইউ হ্যাভ টু পারসিভ দ্য ভ্যারাইটিজ অফ লাভ ইন ইউর লাইফ এন্ড ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমরা যেটাকে এখন কমন গ্লোবালি যে লাভটাকে জেনারেলাইজ করা হয়েছে বা যে লাভটাকে ডেমোক্রেটিক করা হয়েছে সেটা হলো ইনস্টিংচুয়াল লাভ। ঠিক আছে স্যার, আপনি বললেন স্যার লাভ এবং ফ্রিডম। হ্যাঁ, ভালোবাসায় স্বাধীনতা থাকতেই পারে, কিন্তু অতি স্বাধীন হলে তো আবার স্যার ভালোবাসাটা এখানে স্যার গৌণ হয়ে যাবে স্যার। হ্যাঁ, অতি স্বাধীন হতে গেলে সে ভালোবাসাকে কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করতে চায়। ঠিক আছে, কারণ সে কমিটমেন্টের মধ্যে থাকে। হ্যাঁ, সে কি কমিটমেন্টের মধ্যে থাকে না, সে তার অনেস্টিকে হারিয়ে ফেলে। তো তোমরা তাহলে কি বেকের আইডিয়া গুলো ক্লিয়ার? জি স্যার। কি তোমাদের লাইফে কাজে লাগবে? স্যার বেক তো এগুলা ওয়েস্টার্ন কালচারকে না, বেক ওয়েস্টার্ন শব্দটা বেক কিন্তু গ্লোবাল কালচারকে দেখিয়েছে। ওয়েস্টার্ন সব প্রত্যেকে যে জায়গায় বসবাস করে সেটা তো তার সারাউন্ডিং এ এসে দেখে, কিন্তু এটা একটা গ্লোবাল কালচার হয়ে গেছে। এখন হ্যাঁ, আমরা বলতে পারি ওয়েস্টার্ন মতো না, আমি বলিনি যে ওয়েস্টার্ন মতো আছে, আমরা আমাদের ওইতে চিন্তা করবো যে কতটুকু আমাদের লাইফে, আমাদের কালচারে, আমাদের সোসাইটিতে বিলং করে, আমরা সেটা ইভ্যালুয়েট করবো, আমরা সেটা দেখবো। আবার শুধু যে তোমার লাভের জন্যই ফ্যামিলি ভাঙছে তা না। হ্যাঁ, কিন্তু তোমার অনেক ফ্যামিলি ভাঙছে তোমার শুধু ইগোসেন্ট্রিসিটি থেকে। ঠিক আছে, কিন্তু তার থিওরিটাই যেহেতু লাভের উপর, তার থিওরিটা কিন্তু তোমার ডিভোর্সের উপর বই না, তার বইটাই হলো লাভের উপর। সুতরাং সে লাভ কালচারটাকে তুলে ধরছে যে ইনস্টিংচুয়াল যে লাভ কালচার চলছে, এটা আমাদেরকে, এটা কেমন, এটা কি কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা আজকে শেষ করি, আমার আরেকটা ক্লাস আছে, তো আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি এবং তোমার রেকর্ডিং আমি পাঠিয়ে দিব। আমি তোমাদের এটাকে বলে নেক্সট দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, খুদা হাফেজ।